তাদের কথার মাঝে রাসেল এসে দরজায় টোকা দিতে থাকে। ঈশান রাসেলের হাত থেকে জার দুটো নিয়ে ঈশার সামনে দাঁড়ায়। জারে তেলাপোকা আর মাকড়সা দেখে ভয়ে জমে যায় ঈশা। লিসেন ঈশা, আমার সোজা হিসাব, আজ যদি তুমি আমার কথা না শুনো তবে আমি এই তেলাপোকার মাকড়সা রুমে ছেড়ে দেব, তারপর বাইরে থেকে দরজা লক করে বেরিয়ে যাব। এ কি বলছেন? হ্যাঁ ঠিক বলছি, কি শুনবে নাকি? আপনি কি শুরু করেছেন? হ্যাঁ, কথায় কথায় আমাকে ব্ল্যাকমেইল করেন, আমি কিন্তু এসব মানবো না বলে দিচ্ছি। ঠিক আছে। ঈশান তেলাপোকার জারের ঢাকনা খুললে একটি তেলাপোকা বেরিয়ে আসে, আর তা দেখে ঈশা ঘর কাঁপিয়ে একটা চিৎকার দেয়। ঈশার কাণ্ডে ভ্যাবাচেকা খেয়ে যায় ঈশান, তাড়াতাড়ি জারের ঢাকনাটা বন্ধ করে দেয়। এই মেয়ে চুপ, চুপ বলছি, নিচে সবাই কি ভাববে? হ্যাঁ আল্লাহ, এই মেয়েরে নিয়ে আমি কই যাব? আপনি জানেন আমি এসব ভীষণ ভয় পাই, তাই ইচ্ছে করে এই কাজটা করেছেন যেন আমাকে অপদস্থ করা যায়। ইয়েস ম্যাম, আপনি ঠিক ধরেছেন। যান এবার আমার কথা মতো কাজ করুন, চুপচাপ বিছানার মাঝখানে গিয়ে বসুন, তারপর আমি দরজা দিয়ে রুমে প্রবেশ করব, তুমি এসে সালাম করবে। হ্যাঁ, শখ কত, যত সব বাজে এরা ফাউল। কি মুখে ভেঙছি কেন? আমি জানি তুমি আমাকে মনে মনে 100 রকমের গালাগাল দিচ্ছ, এসব না করে যাও, আমার কথা মতো কাজ করো। ঈশা ভারী লেহেঙ্গাটা নিয়ে আবারও বিছানায় বসে পড়ে। ঈশান ঘরে ঢুকলে তাকে পা ছুঁয়ে সালাম করতে নিলেই বাধা দেয়। পায়ে হাত দিতে হবে না। আচ্ছা যাও বসো, কিছু কথা আছে। ঈশা বাধ্য মেয়ের মতো আবারও বসে যায়। ঈশান তার পাশেই বসে। শোনো ইস্যু, আমি তোমাকে একটা কথা বলছি, মন দিয়ে শোনো। তুমি যে আমার মাথা ফাটিয়েছো সেই কথা কিন্তু কেউ জানে না, সবাই জানে আমি বাইক অ্যাক্সিডেন্ট করেছি। মা জানলে কিন্তু রক্ষে থাকবে না, বলে দিলাম। আর শোনো, আমার উপর রাগ দেখিয়ে কখনো আমার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না, এতে পরিণাম কিন্তু খুব বেশি ভালো হবে না। যদি আমার কথা মতো চলো তবে মাথায় তুলে রাখবো, আর যদি এমন উল্টাপাল্টা চালচলন দেখি তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আশা করি তুমি ভালো করেই জানো আমি ভালোর ভালো, খারাপের খারাপ। যাও ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আসো, নামাজ পড়বো দুজনে একসাথে। ঈশা আর ঈশান নামাজ শেষ করে দাঁড়িয়ে আছে। ঈশান তার পকেট থেকে একটি লকেটযুক্ত চেন বের করে ঈশার গলায় পরিয়ে দেয়। লকেটটাতে সাদা ডায়মন্ডের লেখা ঈশান লেখাটি জল জল করে ভাসছে। বাম হাতে পরিয়ে দেয় আরেকটি ফিঙ্গার রিং, সেখানে I+I লেখাটি দিয়ে সুন্দর করে ডিজাইন করা। লিসেন ইস্যু, কোনো দিন যেন আমি না দেখি তোমার হাত থেকে এই রিং আর গলা থেকে চেইন না সরে। এটা আমার ভালোবাসায় মোড়ানো, তোমাকে দেওয়া আমার পক্ষ থেকে প্রথম উপহার, তাই যত্নে রাখবে। যাও বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ো। আপনি কোথায় শুবেন? কেন বিছানায়? নো ওয়ে, আমি আপনার সাথে এক বিছানায় কিছুতেই ঘুমাবো না, মরে গেলেও না। তেলাপোকা কি বের করব? ঈশান কথাটি বলতে দেরি হলো, কিন্তু ঈশার দৌড়ে বিছানায় বসতে দেরি হলো না। ঈশান মুচকি হেসে বিছানার এক পাশে গুটিয়ে শুয়ে পড়ে, আর অন্য পাশে ঈশা। দুজনে দুদিক তাকিয়ে শুয়ে আছে। তাদের দুজনের মনেই চলছে পরবর্তীতে কি হবে। ঈশার পরিবার কি তাকে মেনে নেবে? ঈশান ভাবছে ঈশা কি কোনোদিন তাকে ভালোবাসবে না। সকালে ঘুম থেকেই উঠে ঈশার ঘুমন্ত মুখটা দেখে যেন দুনিয়া ভুলে যায় ঈশান। কি মায়া এই মুখে, কতদিনের স্বপ্ন তাকে কাছ থেকে দেখা। ঈশান মুচকি হেসে ঈশাকে ডাকতে শুরু করে। ইস্যু, ও ইস্যু, উঠো না প্লিজ। ইস্যু, তুমি যাও, আমি পরে উঠবো। কি? আমি ফুপি? এই মেয়ে বিয়ে যে হয়েছে সেই কথা কি ভুলে গেছো? উঠো বলছি, অনেক বেলা হয়ে গেছে। ঈশা কাঁথাটা আরেকটু টেনে ঘুমিয়ে পড়ে। ঈশান বুঝে যায় সহজে ঈশার ঘুম ভাঙবে না, তাই সে ঈশাকে কোলে তুলে নিয়ে পানিপূর্ণ বাথটাবে ফেলে দেয়। মুহূর্তেই ঘুম ভেঙে যায় ঈশার। এ কি, আপনি এটা কি করলেন? আমাকে এভাবে ফেলে দিলেন কেন? শুভ সকাল আমার কিউটি বউ, আমি শাড়ি রেখে যাচ্ছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসবে, সময় মাত্র 20 মিনিট। যদি দেরি করেছো তো থাকার বললাম না। ঈশান ঈশাকে সময় দিয়েছে 20 মিনিট, কিন্তু এদিকে প্রায় 50 মিনিট হতে চলল। ঈশার কোনো খবর নেই। ঈশান 3-4 বার ডেকেছে, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসেনি। এই মেয়ে ঘুমায় যায়নি তো আবার? ইস্যু, এই ইস্যু, দরজা খোলো।
আর কতক্ষণ? কিন্তু এভাবে কেটে যায় আরও 10 মিনিট, কিন্তু ঈশার দরজা খোলার কোনো নাম নেই। ঈশানের মাঝে এবার চিন্তারা ভর করতে থাকে। ঈশা, আই সোয়ার আমি কিন্তু এখন দরজা ভাঙবো। ঈশা, আমার রাগ উঠেছে, কিন্তু তুমি দরজা খুলছো না কেন? ভেতর থেকে ঈশা তাড়াতাড়ি দরজা খুলে দেয়। ঈশাকে দেখে স্তব্ধ হয়ে যায় ঈশান। ঈশার চোখ মুখ লাল হয়ে ফুলে আছে, শাড়িটাকে কোনো রকম পেঁচিয়ে দাঁড়িয়ে আছে সে। ঈশান তাকে টেনে রুমে এনে দাঁড় করায়। ইস্যু, তোমার এই অবস্থা কেন? ঈশা নিঃশব্দে কেঁদে যাচ্ছে। ইস্যু, আগেই বলেছি তোমার চোখের জল আমার পছন্দ না। কান্না থামাও বলছি। ঈশা, স্টপ ইট, কান্না থামাও। কান্না করছো কেন আমায় বলো, না বললে কি আমি এখন উল্টাপাল্টা কিছু করে বসবো? আমি শাড়ি পরতে পারি না। ঈশানের বেশ হাসি পাচ্ছে ঈশার কথা শুনে। শাড়ি না পরতে পারলে কেউ কাঁদে? আজব বোকা মেয়ে, এটা নিয়ে কাঁদছো? না, আমার কান্না পাচ্ছে, কারণ আমার মায়ের কথা মনে পড়ে গেছে। মেয়েরা ছোট থেকে তাদের মায়ের হাত থেকে শাড়ি পরা শিখে, কিন্তু আমি কখনো শাড়ি পরিনি, কারণ আমার মা নেই। ছোটবেলায় কিংবা বড় হয়েছি, কখনো কারোর হাতে শাড়ি পরিনি, পরার ইচ্ছেও হয়নি, কিন্তু আজ এই মুহূর্তে মাকে খুব মিস করছি। ঈশার কথা শুনে ঈশানের খুব খারাপ লাগে। সত্যি মেয়েটার মা নেই, মায়ের ভালোবাসা কখনো সে পায়নি। বোকা মেয়ে কাঁদে না, দেখো আমি তোমায় শাড়ি পরিয়ে দিচ্ছি। ঈশানের কথায় ঈশার চোখ যেন ছানা বড়া হয়ে যায়। কি আপনি? অবশ্যই আমি জানতাম আমার পিচ্চি বউটা কোনো কাজ পারে না, তাই আগে থেকেই শিখে নিয়েছি। তুমি যখন আমার মাথা ফাটিয়েছ তখন ঘরে বসে আর কি করব, ইউটিউব থেকে কিভাবে শাড়ি হিজাব পরতে হয় তা শিখে নিয়েছি। ঈশান ঈশাকে ভাজে ভাজে বেশ সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। এদিকে লজ্জা ঈশা যেন খুন হয়ে যাবে, তবুও নিজেকে স্থির রাখতে চেষ্টা করে। ঈশার কাঁপাকাঁপি অবস্থা দেখে ঈশানের বেশ হাসি পাচ্ছে। সে বুঝতে পারে ঈশা লজ্জা পাচ্ছে, তাই কথা ঘুরিয়ে বলে, জানো ঈশা, তোমাকে আমি শাড়ি পরতে কেন বলেছি? ঈশা ভ্রু কুঁচকে ঈশানের দিকে প্রশ্নমাখা চোখে তাকিয়ে থাকে। কারণ এখন সবাই জেনে গেছে ঈশান শাহরিয়ার বিয়ে করে তার বউকে ঘরে তুলেছে। নতুন বউকে দেখতে অনেকেই এখন আসবে। তুমি যদি এখন শাড়ি না পরো বিষয়টা বাজে দেখায়। আর শুনো, কিছু মেয়ে তোমার দিকে হিংসার দৃষ্টিতে তাকাবে। এর কারণ কি জানো? কারণ এরা তোমার বরের পেছনে লাইন দিয়েছিল এতদিন, কিন্তু আমি তোমাকে বিয়ে করে নিয়েছি, তাই তোমার প্রতি তাদের একটু হিংসা থাকবেই। ইসরে, কি সুন্দর রাজকুমার। মেয়েরা লাইন দিয়ে থাকে, দেখতে তো লাগে পেঁচার মতো। কথার মাঝে ঈশার শাড়ি পরা শেষ। এমন সময় রুম কাঁপিয়ে বেজে ওঠে ঈশার ফোন। ঈশান ফোন হাতে নিয়ে ঈশার উদ্দেশ্যে বলে, হাসিন ফোন করেছে। হাসিন নামটা শুনে ঈশা ভয়ে একটা ঢোক গেলে। মনের মাঝে দ্বন্দ্ব থাকা সত্ত্বেও হাসিনের ফোনটি রিসিভ করে নেয় ঈশা। হ্যালো হাসিন ভাইয়া, কেমন আছো? ভালো থাকতে কি তুই আর দিলি? কেন, আমি কি করেছি? একদম নাটক করবি না ঈশা। তুই ঈশানকে বিয়ে করছিস, তা আমাদের একবার জানালিও না? কিভাবে পারলি তুই এত বড় একটা কাণ্ড ঘটাতে? ভাইয়া, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি মাফ করার কে? হ্যাঁ, তুই আমাদের উকিয়েছিস, মামাকে উকিয়েছিস। তুই জানিস মামা হার্টের রুগী। তোর এই কথা জানলে মামা কি হবে ভেবে দেখেছিস? ভাইয়া, একদম ভাইয়া ডাকবি না। আমি এই দিনই বুঝছিলাম ঈশান আর তোর মাঝে কিছু চলছে, না হলে ঈশান তোর দিকে এভাবে তাকিয়েছিল কেন? আর তুইও ঈশানে দেখে কেন ভয় পেয়ে গেছিলি? মোবাইলের কথাগুলো পাশ থেকে ঈশান ও শুনছে। মোবাইল রিসিভ করার সময় ঈশান স্পিকারটা অন করে দেয়। ঈশা চকিতে ঈশানের দিকে তাকায়, আর ঈশান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। ভাইয়া, বাবা কি জানে? কোন মুখে জানাবো মামাকে তোর এই কথা? তুই জানিস মামার তোকে নিয়ে কত আশা ছিল। আর বাই দা ওয়ে, তোর একটা কথা জেনে রাখা ভালো, মামা তোর বিয়ে 4 মাস আগেই ঠিক করে রেখেছিল তার কানাডার বন্ধুর ছেলের সাথে। সামনের মাসে তোদের এঙ্গেজমেন্ট কথা চলছিল, কিন্তু তুই কি করলি? মামার সম্মানের কথাও তুই একবারও ভাবলি না। কাজটা তুই ঠিক করিসনি ঈশা। মা কাঁদছে সকাল থেকে। ভালো থাকিস এই গুন্ডার সাথে। হাসিন খট করেই ফোনটা কেটে দেয়। এদিকে ঈশা হাঁটু মুড়ে ফ্লোরে বসে কান্না শুরু করে। ঈশার চোখের প্রতিটি জলকণা ঈশানের বুকে ঝড় তুলছে। নিজেকে সামলে ঈশার পাশে গুটিয়ে বসে ঈশান। ঈশা, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমাকে একটু সময় দাও, আমি নিজেই সবটা ঠিক করে দেব।
আচ্ছা এখন নিচে চলো। খাওয়ার টেবিলে বেশ আয়েসি ভঙ্গিতে খাচ্ছে ঈশান। হুট করেই তার মা এমন একটি কথা শোনালো যার ফলে ঈশানের খাওয়াটাই বন্ধ হয়ে গেল। ঈশান শোন, তোর বড় জেঠিমা আসবে, তুই আবার কোনো গন্ডগোল পাকাস না। কি? ওনাকে কে খবর দিয়েছে মা? আমি দিয়েছি। কেন, কি হয়েছে? সবাই জানে তোর বিয়ে হয়েছে, তাকে জানানো হবে না কেন? তুমি জানো মা, আমি ওই মহিলাকে সহ্য করতে পারি না। তারপরও কেন এই বাড়িতে আসতে বললে তাকে? চুপ কর ফাজিল ছেলে। আমি জানি ভাবি একটু কটু কথার মানুষ, কিন্তু তুইও কম না, মুখে মুখে সারাদিন তর্ক করিস। ঈশা চুপচাপ মাথা নিচু করে দুই পক্ষের কথা শুনে যাচ্ছে, কিন্তু তার মাথায় কিছুই ঢুকছে না। ঈশানের সাথে আবার তার জেঠিমার কি সমস্যা? লিসেন মা, জেঠিমা সবাইকে নিয়ে কটু কথা বলে, যা তোমরা আমাকে সহ্য করতে বলো। যদিও আমার সহ্য হয় না, তিনি তো আমার পেছনে চুইংগামের আঠার মতো এমনিতেই লেগে আছে, কিন্তু এবার যদি আমার বউয়ের পেছনে লাগে, আই সোয়ার মা সব কিছু ধ্বংস করে দেব। আগেই বলেছি এই মহিলার সুবিধার না, আমার সংসারে যেন কোনো আগুন না লাগায়। বাবা, তোমাকেও বলে রাখলাম। ঈশান খাওয়ার টেবিল থেকে উঠে গিয়ে ঈশার দিকে তাকিয়ে একটি আদেশবাণী ছুড়ে দেয়। ঈশা, খাওয়া শেষ করে রুমে আসবে কুইক। আমি যেন তোমাকে উল্টাপাল্টা কিছু করতে না দেখি। ঈশা ভয়ে একবার ঢোক গিলে মাথা নেড়ে সায় দেয়। ঈশানের বাবা আদিব মনে মনে হাসতে থাকেন। তিনি জানেন তার ছেলে একটি আগুন। ঈশান খাওয়ার টেবিল ছেড়ে আড়ালে তাদের বিশ্বস্ত বহু পুরনো সার্ভেন্ট রহিমাকে ডাকে। ভাইয়া কিছু বলবেন? শোন, তোকে কয়েকটা কথা বলি। আমি শুনেছি জেঠিমা আসবে, তুই একটু তোর ভাবির দিকে নজর দিস। এই মহিলার বিশ্বাস নেই, কখন কি বলে ফেলবে ঈশাকে। তুই একটু ঈশাকে চোখে চোখে রাখিস। আমি তো আর সব সময় বাড়িতে থাকবো না। আচ্ছা ভাইয়া, দেখে রাখবো। ঈশানের জেঠিমা এসেছে প্রায় 20 মিনিট হতে চলল। আসার পর থেকেই সারা বাড়িতে যেন আগুন ঝরছে। কি রে মাহমুদা, তোর পুত্রবধূ কই? দেখি তাকে একবার, তার চেহারাখানা দেখিয়ে আমাদের উদ্ধার করুক। আসছে, একটু অপেক্ষা করুন ভাবি। ঈশানের জেঠিমার নাম লিপি বেগম। তিনি দেখতে মধ্যম বয়সের মহিলাদের মতোই, চেহারায় যেন এখনো টকবগে যৌবনের রং ঝরছে। স্বভাবের দিক থেকে তিনি একটু ঝাঝালো টাইপের, কারো সাথে তেমন ভালো করে কথা বলেন না এবং কি নিজের স্বামী সন্তানের সাথেও না। লিপির হাজব্যান্ড সবসময় তার কথা অনুযায়ী চলেন। এক কথায় ঘরময় রাজ্যতা শুধু লিপির একার। 10ম শ্রেণীতে পড়ুয়া, তার মাত্র একজন মেয়ে আছে। আগে থেকেই হরমোন সহ বিভিন্ন সমস্যার কারণে লিপির বাচ্চা জন্মাতে সমস্যা হচ্ছিল। অনেক সাধনার পরে জন্ম নেয় তার মেয়ে লিজা। লিজা সম্পূর্ণ তার মায়ের বিপরীত। সে হাসি খুশি সবার সাথে মিলেমিশে চলতেই পছন্দ করে। ঈশাকে সিঁড়ি দিয়ে উপরে থেকে নামতে দেখে এগিয়ে আসে লিজা। ও মা, কি সুন্দর বউ! আমার ঈশান ভাইয়া তাহলে ঠিক বলেছে, তার বউ হবে যাদের মতো, যার মায়ায় সহজ রূপ দেওয়া যায়। ঈশা মুচকি হেসে লিজার দুগাল টেনে দেয়, কিন্তু লিপির কথা শুনে ভরকে যায় সে। এই বেয়াদব মেয়ে, আগে এসে মুরব্বীদের সালাম করো, তারপর খোশ গল্প করো। ঈশা বাধ্য মেয়ের মতো লিপির সামনে গিয়ে মুখে সালাম করে। কি রে মাহমুদা, তোর ছেলে একটা বেয়াদব মেয়েকে বিয়ে করে এনেছে? মুরব্বীদের যে পা ধরে সালাম করতে হয় তা কি সে জানে না, নাকি কেউ কিছু শেখায়নি? ঈশা ড্যাব ড্যাব চোখ নিয়ে তাকিয়ে থাকে লিপির দিকে। তার জীবনে এত জঘন্যকর পরিস্থিতি আগে আসেনি, কিন্তু হুট করেই কোথা থেকে কি হয়ে যাচ্ছে সে সব কিছুর তালগোল পাকিয়ে ফেলছে। এই, আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? সালাম করো পা ছুঁয়ে। ঈশা মাথা নত করে পা ছুঁয়ে সালাম করতে নিলে কোথা থেকে ঈশান এসে তার হাতটা খপ করে ধরে নেয় আর ঈশার দিকে একটু রাগী দৃষ্টি নিক্ষেপ করে। যে যা বলবে তুমি তাই করবে? রিডিকিউলাস। কি রে ঈশান, তুই তোর বউকে সালাম দিতে বাধা দিলি কেন? জেঠিমা, আসসালামু আলাইকুম। আমার বউকে আমি কখনো আমার নিজের পা ছুঁয়ে পর্যন্ত সালাম করতে দেইনি, তাহলে আপনাকে দেবে কোন সাহসে? যার তার পায়ে হাত আমার বউ দেবে না। ঈশা চকিতে তাকায় ঈশানের দিকে। এই মানুষটা মাঝে মাঝে এমন কথা বলে যেন তাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। কি রে মাহমুদা, তোর ছেলে দেখছি বিয়ে করতে না করতেই বউয়ের আঁচলে মুখ লুকিয়েছে। ছেলেকে সামলা, নয়তো হাত ফসকে বেরিয়ে যাবে। মাহমুদা প্রতিটা কথা হজম করে নিচ্ছে, কিন্তু তিনি ঈশানের চোখের দিকে তাকাতে সাহস পাচ্ছে না, কারণ ঈশান আগেই বলেছে ঈশাকে নিয়ে কোনো বাড়াবাড়ি হলে সে ছেড়ে কথা বলবে না। বউয়ের আঁচলে মুখ লুকানোর মতো আমি কিছু করিনি জেঠিমা। আমার একমাত্র বউ, তাকে প্রোটেক্ট করা আমারই দায়িত্ব। লিজা। হ্যাঁ ভাইয়া, বলো। তোর ভাবিকে নিয়ে উপরে যা, সেখানে গল্প কর। যাচ্ছি।
ঈশা যেতে নিলেই আরেক হুঙ্কার বাণী ছুড়ে দেন লিপি। এই মেয়ে, ড্যাং ড্যাং করে উপরে যাচ্ছ কেন? যাও, আমার জন্য চা করে নিয়ে আসো। ঈশার পেছনে ঘুরে রান্নাঘরের দিকে পা বাড়ালে এক ধমক দেয় ঈশান। এই তোমাকে আমি উপরে যেতে আদেশ করেছি, তাহলে ওই দিকে কি? খবরদার, আবারও বলছি, ঈশা আমার আদেশ নির্দেশ ছাড়া যদি অন্য কারো আদেশ শুনেছ তবে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। বেচারি ঈশা দুই দিকেই ফেসেছে, সে কোন দিকে যাবে বুঝে পায় না। মাহমুদার দিকে একবার তাকালে তিনি উপরে চলে যেতে ইশারা করে। আর জেঠামা, আপনাকে বলছি, কোনো বেয়াদপের হাতের চা আপনার পান করার প্রয়োজন নেই। আপনাকে বরং আগে যেভাবে আমাদের সার্ভেন্টদের হাতের চা পান করতেন এবারও করুন। ঈশান তার মায়ের দিকে এক পলক তাকিয়ে সরে আসে। ঈশান বেরিয়েছে প্রায় অনেকক্ষণ হয়েছে। এদিকে রুমে বসে খোশ গল্পে মেতে উঠেছে ঈশা আর লিজা। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ঈশার ফোনে কল আসে। হ্যালো, কে বলছেন? ঈশা, আমি লিমন। লিমন নামটা শুনেই বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে ঈশার। আজ এতক্ষণে সে লিমনের বউ হয়ে থাকার কথা ছিল, কিন্তু সে এখন কোথায়? তুই কেমন আছিস? তোকে ছাড়া আমি ভালো নেই ঈশা, প্লিজ ফিরে আয়। লিজার সামনে কথা বলতে কিছুটা অস্বস্তি বোধ করছে সে। লিজা বুঝতে পেরে বারান্দার দিকটায় চলে যায়। আমিও, প্লিজ তুই আমাকে নিয়ে যা, আমার এখানে একটুও ভালো লাগছে না। প্লিজ লিমন, আমি তোর কাছে যেতে চাই। তোকে আমার কাছে খুব শীঘ্রই নিয়ে আসব, তুই শুধু আমার সাথে যোগাযোগ রাখিস প্লিজ। আচ্ছা, পরে কথা বলবো। রাতের খাওয়ার টেবিলে বসে আছে ঈশান, ঈশা, মাহমুদা, আবিদ, লিজা আর লিপি। লিপি একের পর এক খোঁচা দিয়ে কথা বলে যাচ্ছে, আর সে সব দাঁতে দাঁত চেপে সহ্য করছে ঈশা। ঈশান, আমি আগেই বলে রাখি, তুই ফেসে গেছিস। এই মেয়ে তোকে তার রূপের ঝলকে পাগল করিয়েছে। না হলে আমাদের ঈশানের এত সহজে কোনো মেয়ের জন্য পাগল হওয়ার কথা না। তাছাড়া আমার তো সন্দেহ হয় এই মেয়ের কোনো বংশ পরিচয় আছে কিনা। আজ সারা দিন গেল, কই তার পরিবারের একটা সদস্যকেও এই বাড়িতে দেখলাম না। আসলে এরা রাস্তার মেয়ে, যেই বড়লোক ছেলের বাগে পায় অমনি সেই ছেলেকে পাগল বানিয়ে ছাড়ে। তাই বলছি, সময় আছে, ওই মেয়েকে তালাক দে। আর কোনো কথা শোনার সহ্য ক্ষমতা ঈশার নেই। অনেক কষ্টে চোখের কোটরে জমিয়ে রাখা অবাধ্য জল চোখের কার্নিশ বেয়ে টুপটাপ নিচে নেমে আসে, কিন্তু ঈশান সবটা মুখ বুঝে কি সহ্য করে নিচ্ছে ভেবে পায় না সে। অর্ধেক মাখানো ভাত কিছুতেই আর গলা দিয়ে নামছে না তার। কলিজাটা যেন আজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আজ তাকে এই প্রথম রাস্তার মেয়ে বলে বিবেচনা করা হলো। বাহ, আর সবটা মুখ বুজে সহ্য করে নিচ্ছে আশেপাশে থাকা বাড়ির বাকি সদস্যরা। ঈশান গম্ভীর হয়ে প্লেটের ভাতগুলোকে খুঁটে খুঁটে দেখছে। আবিদ আর মাহমুদা বুঝতে পারছে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে ঈশান, কেননা সে ঠান্ডা মাথায় সবটা সহ্য করে নিচ্ছে। আহা ভাবি, এই ভেবে কথা বলছেন কেন? সংসার আমার ছেলে করবে, তাই যেমনি হোক। আর ঈশা যেমন তেমন ঘরের মেয়ে না, সে যথেষ্ট ভালো ঘরের মেয়ে। বরং এইসব কথা বলে আপনি নিজে আপনাকে ছোট মনে পরিচয় দিচ্ছেন। হ্যাঁ, ঠিক বলেছ ঈশানের বাবা। ভাবি এত বাজেভাবে কথা না বললেও পারেন। আমার ছেলের তাকে পছন্দ, আমাদেরও তাকে পছন্দ, তাতে আপনার সমস্যা কোথায়? বাহ বাহ, এখন বুঝি আমার দেওরও আমার মুখের উপর কথা বলবে। আমি বলে রাখছি, এই রাস্তার মেয়ের জন্য তোরা ছিন্ন ভিন্ন হয়ে যাবি। যত সব রাস্তার নোংরামে, বাপ মার পরিচয় ঠিক করে জানে কিনা জিজ্ঞেস কর। ঈশার কানে একটা কথা আগুনের ফুলকির মতো লাগছে। সে খাওয়ার টেবিল ছেড়ে উঠতে নিলে ঈশান গম্ভীর কণ্ঠে ধমক দিয়ে ওঠে। ঈশা, খবরদার, যদি খাবার রেখে যাও আমার থেকে খারাপ কেউ হবে না। এই খাবারগুলো যার তার টাকার কেনা না, এগুলো তোমার শ্বশুর এবং হাজব্যান্ডের টাকায় কেনা। যদি খাবার ছেড়ে যাও আই সোয়ার এমন চট দেবো আর কানে শুনতে পাবে না। যদি এই চরটা আগে দিতেন তবে হয়তো আমাকে আর এইসব কথা শুনতে হতো না, কেননা আপনার চরে আমি তো আর কানে কিছুই শুনতে পেলাম না। কথাটা বলেই ছুটে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় ঈশা। ঈশানের ধৈর্যের সীমা আজ পেরিয়ে গেছে। নিজেকে সংযত রেখে লিপির দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে। ঈশানের দৃষ্টি দেখে কিছুটা ঘাবড়ে যায় লিপি। চোখ জোড়া লাল টকটকে হয়ে আছে, চোয়াল শক্ত করে নিজেকে সংযত করছে। লিজা, তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো। লিজা চলে গেলে ঈশান এবার নিজের মুখ খোলে। প্রথমত আপনি কি বলেছিলেন? আমি ফেসে গেছি? হ্যাঁ, আমি সত্যি ফেসে গেছি। তার চোখের মায়ায়, সরলতায়, ভীতিকর চাহনিতে আমি সত্যি ফেসে গেছি। এতটাই ফেসেছি যে দুনিয়া উল্টালেও আমার তাকে চাই।
আমি তাকে ভালোবাসি মানে আমার তাকেই চাই, অন্য কাউকে না। যদি সত্যি আমি তার মাঝে নিজেকে না ফাঁসাতাম তবে দুনিয়ার সব মেয়ের সাথে আমি হাসি খুশি আগের মতো হয়ে যেতাম, কিন্তু আমি তার কাছে ফেসে গেছি। তাই আমার আর এখন অন্য কাউকে ভালো লাগে না। তাই আবারও বলছি, তাকে চাই মানে আমার তাকেই লাগবে, এবার সে যেই হোক। দ্বিতীয়ত, আপনি বলেছেন এই ঈশান সহজে কোনো মেয়ের প্রতি পাগল হওয়া এত সোজা না। হ্যাঁ, ঠিক ধরেছেন। ওই মেয়ের মাঝে কোনো বিশেষত্ব আছে বলেই আমি তার প্রতি পাগল। আমি তার প্রতি এতটাই পাগল যে সে আমাকে মানসিক শারীরিক এতবার আঘাত করার সত্ত্বেও আমি সবটা হাসি মুখে মেনে নিয়ে তার মাঝে আবার ডুবে যাই। তৃতীয়ত, আপনি বলেছেন ওই মেয়ের কোনো বংশ পরিচয় নেই। ওই মেয়ের বংশ পরিচয় দিয়ে আপনার কি? আপনি তো তার বাবার নখের সমানও না। দেশ বিদেশে ব্যবসা করে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন, আর সেই রাজ্যের রাজকন্যা একমাত্র তার মেয়ে ঈশা। আর আমি সেই রাজকন্যাটাকে তুলে এনে চুরি করে বিয়ে করেছি। তাই কে রাস্তার মেয়ে ভেবেচিন্তে কথা বলবেন। আর রাস্তার মেয়ে আপনি নিজে এইসব অসভ্য ভাষা ব্যবহার করে নিজেকে রাস্তার মেয়ের পরিচয় দিচ্ছেন। চতুর্থত, আপনি বলেছেন আমার বউকে যেন সময় থাকতে তালাক দেই, মানে ছেড়ে দেই। আরে আপনি তো এটাই জানেন না আমি পারলে তাকে কোনো অদৃশ্য শক্তি দিয়ে আমার কাছে বেঁধে রাখি। সে নিজেই আমার কাছ থেকে পালিয়ে বাঁচতে চায়। সে আমার কাছে থাকতে চায় না, কিন্তু তবুও তাকে আমার কাছেই থাকতে হবে। এই ঈশান শাহরিয়ারের রাজ্যের রানী হয়ে থাকতে হবে। প্রয়োজনে শেকল দিয়ে বেঁধে রাখবো, তবুও আমার কাছে তাকে থাকতেই হবে। আরেকটা কথা, সকালে আপনি তাকে বেয়াদব বলে গালি দিয়েছেন। গালিটা মূলত তাকে দেননি, আমাকেই দিয়েছেন। কেননা ঈশা আর ঈশান দুজনের এক প্রাণে দুই দেহ, তাই তাকে যা বলবেন তা কিন্তু আমাকেও বলা হবে। আর আপনি তার হাতের চা টেস্ট করতে চান, সেই কথাটা ভদ্রভাবে বললেই তো পারতেন। এমন নোংরা আচরণ করলেন কেন? তার বাবা তার জন্য বাড়িতে সার্ভেন্টের অভাব রাখেনি, তাই কখনো নিজের হাতে এক কাপ চা করেছে বলে আমার মনে হয় না। আর আপনি তার সাথে রাস্তার কুত্তার মতো আচরণ করেন। স্ট্রেঞ্জ, এই কথাগুলো আমি আপনাকে ঈশার সামনেই জবাব দিতে পারতাম, কিন্তু আমি চাই না আমার বউয়ের সামনে আপনি আর অপমানিত হন। ওমা বাপ ছেলে সমান তাহলে আমাকে অপমান করিয়ে যাচ্ছে। ভালো কথা বলছি তাই তোদের সহ্য হচ্ছে না। এবার ঈশান নিজের ধৈর্যের সীমা হারিয়ে ফেলে। সামনে থাকা কাচের জগটাকে মেঝেতে একটা আছাড় দেয়। কি ভালো কথা বলেছেন আপনি? হ্যাঁ, কি ভালো কথা বলেছেন? আমি তো দেখিনি কোনো ভালো কথা আপনি বলেছেন। ঈশান একে একে সব ছুঁড়ে ভেঙে ফেলে। ডাইনিং টেবিলটাকে উপর করে ফেলে দেয়। কাচের সব জিনিস একদম ছিটকে এদিক সেদিক চলে যায়। কাচের টি টেবিলটাকে নিজের হাতে সাথে বাড়ি দেয়। টেবিল ভেঙে গুড়িয়ে যায়, সাথে ঈশানের হাত কেটে গল গল করে রক্ত ঝরতে থাকে। ঈশানের বাবা মা এগিয়ে আসতে নিলেই সে হাত দিয়ে ইশারা করে। আজকের রাগটা তার কিছুতেই কমছে না। খালি পায়ে সমস্ত কাচের উপরে হেঁটে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। কিছু কাচ তার পায়ের সাথে আটকে যায়, কিন্তু সেদিকে তোয়াক্কা না করে খুঁড়ে খুঁড়ে ঈশার রুমের দরজায় করাঘাত করে। ইস্যু, প্লিজ দরজা খোলো। রাগ করে না ঈশা, প্লিজ। এভাবে আরও কিছুক্ষণ যায়, কিন্তু ঈশা দরজা খোলার নামই নিচ্ছে না। ঈশান রেগে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। কসম ঈশা, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। 2-3 বার ধাক্কানোর ফলে ভেতর থেকে ঈশা ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি দরজা খুলে দেয়। কিন্তু দরজা খুলে ঈশানের অবস্থা দেখে ঈশা অবাক না হয়ে পারল না। নিজেকে খুব সাহসী ভাবেন তাই না? হাত পায়ের কি জঘন্য অবস্থা, অথচ আপনি চুপচাপ হাসি মুখে বসে আছেন। আমি এবার কি করি? চোখের পানি বাম হাতের তালু দিয়ে মুছতে মুছতে কথাটি বলে ঈশা। দরজা খুলে যখন ঈশানের রক্তাক্ত অবস্থা দেখতে পায়, তখনই হাত টেনে ধরে বিছানায় বসিয়ে দেয়। তারপর থেকেই তার অস্থিরতা শুরু। ঈশার অস্থিরতা বেশ উপভোগ করছে ঈশান, কেননা এই প্রথম ঈশা নিজে থেকে ঈশানকে স্পর্শ করেছে। একটু পা আর হাত কেটেছে, তাতেই এই অবস্থা তোমার? কি একটু চোখে দেখতে পান নাকি? কোথায় একটু কেটেছে, কতটা কেটে গেছে আপনার হিসাব আছে? আমি বাবাকে বলছি ডাক্তার নিয়ে আসতে। ঈশা দরজার দিকে যেতে নিলেই পেছন থেকে ঈশান হাত টেনে ধরে। যেও না প্লিজ, বাবাকে ডাকা দরকার নেই। এইসব চোট পাওয়ার অভ্যাস আমার আছে। তুমি বরং ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসো, একটু পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দাও। না হলে থাক, আমি নিজেই পারবো। তুমি কাবার থেকে বক্সটা দাও। ঈশা ফার্স্ট এইড বক্স এনে ঈশানের সামনে মেঝেতে বসে পড়ে। দেখি পাটা দিন। কি তুমি আমার পা ছবে? নো ওয়ে, কখনো না। আর ঢং করতে হবে না, পাটা দিন। ঈশা, তুমি আমার পা ছুবে কেন? প্রয়োজন নেই, আমি কাজ বের করে নিচ্ছি। আপনি কি আমার কথা শুনবেন নাকি আমি নিজেই পাটা
টেনে আনবো। ঈশান তার পাটা বাড়িয়ে দেয়। ঈশা একে একে সব কাচের টুকরো বের করে নেয়। ঈশার পরনের হলুদ রঙের শাড়ি, সেই শাড়িটির মাঝে রক্তের ছাপ পড়ে গেছে। রক্ত দেখলেই তার মাথায় চক্কর দেয়, কিন্তু নিজেকে অনেক কষ্টে স্থির রেখে কাজটি সম্পূর্ণ করে যায়। ঈশানকে ওয়েনমেন্ট লাগানোর সময় ঈশার অবস্থা দেখে বেশ হাসি পায় ঈশানের। ব্যথাটা যেন সে নিজে পাচ্ছে। অনেক সাবধানে ফু দিয়ে আস্তে আস্তে ঈশানের পায়ে এবং হাতের ব্যান্ডেজ করে দিচ্ছে। এদিকে ঈশান এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশার দিকে। প্রতিদিনের ঈশা আর আজকের এই মুহূর্তের ঈশার মাঝে যেন হাজারো তফাৎ। তার চোখে মুখে ভয়ের ছাপ, কান্নার পূর্বাভাস, সব মিলিয়ে ঈশানের জন্য সে চিন্তা করছে। এইসব ভেবেই আনন্দে আত্মহারা ঈশান। ইস্যু, একটা গান শুনবে? এই মুহূর্তে আপনার মুখে গান বের হচ্ছে? আশ্চর্য, পাগল আপনি। তুমি তোমার কাজ করো, আমি গান গাই। ঈশা আবারও তার কাজে মনোযোগ দেয়, আর ঈশান ঈশার চোখের দিকে তাকিয়ে গান ধরে। তার চোখে যেন দেখলাম আজ দিনটা বড় মেঘলা, বুঝি বৃষ্টি নামবে বলল সে আমায়। কেন মেঘ সরে না, রত্তি কেন গল্প হয় না সত্যি, আমি মরতে তারই তৈরি দোটা নাই দোটা। গানটি আর শেষ করতে পারেনি ঈশান, তার আগেই ঈশা একটি ধমক দিয়ে থামিয়ে দেয় তাকে। হয়েছে, আর গাইতে হবে না, গানটা আমার শেষ করে দিল। আচ্ছা, আর গাইবো না, কিন্তু ইস্যু, জেঠিমার কথাই তুমি কিছু মনে করো না প্লিজ। এই মহিলাকে আমি আগে থেকে সহ্য করতে পারি না। আমি জানতাম আসলে যে কোনো একটা ঝামেলা পাকাবেই। প্লিজ আমার বউটা, এইসব কথা ভুলে যাও। আচ্ছা, জেঠিমার হয়ে আমি তোমার কাছে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই। রুম কাঁপিয়ে হঠাৎ করে বেজে উঠল ঈশার ফোন। যুগল ভ্রু কুচকে ঈশান বলে, এত রাতে কে ফোন করেছে তোমায়? ভয়ে ঈশার দম বন্ধ হয়ে আসছে। যদি লিমন ফোন করে থাকে তবে তো ঈশান বুঝে ফেলবে। বিছানা থেকে ঈশা ফোনটি নিতে গেলেই তার আগে ঈশান খপ করে ফোনটি তুলে নেয়। স্ক্রিনের দিকে তাকালে বাবা লেখাটি ভেসে আসে। ইস্যু, তোমার বাবা ফোন করেছে, কথা বলো। আর হ্যাঁ, স্পিকারটা যেন অন থাকে। কি বাবা, আমি কথা বলবো না, আমার ভীষণ ভয় করছে। টেনে একটা চট দেব। বাবা কি বলে তা আগে তুমি দেখো। জানতে চাও তিনি কি সমাধান চায়? ঈশা ফোনটি হাতে তুলে নিয়ে কথা বলতে থাকে। হ্যালো বাবা। খবরদার, আমাকে বাবা ডাকবি না। আমাকে বাবা ডাকার মতন কোনো মুখ তুই রাখিসনি। কি করে পারলি এমন একটা সিদ্ধান্ত নিতে? একটা গুন্ড ছেলেকে বিয়ে করেছিস। ছি ঈশা, ছি, তোকে আমার মেয়ে ভাবতেই ঘৃণা হচ্ছে। বাবা, তোকে বলেছিলাম আমাকে বাবা ডাকবি না। আর শোন, আমি মরে গেলেও আমাকে দেখতে আসবি না, এটাই শেষ কথা আমার তোর সাথে। ঈশার বাবা মুজাহিদ খান ফোনটা কেটে দেয়। এদিকে ঈশা মেঝেতে বসে বিছানায় মাথা রেখে চাদর খামচে কাঁদতে থাকে। বাবা আমাকে ভুল বুঝো না, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমাকে দূরে ঠেলে দিও না বাবা। ঈশানের আজ খুব খারাপ লাগছে, তার কারণে মেয়েটা সব দিক থেকে হ্যারাসমেন্ট হচ্ছে। ঈশান ঈশার পাশে বসে কাটা হাত দিয়ে ঈশার মাথাটা নিজের বুকে রাখে। যদিও ঈশা রাখতে চায় না, কিন্তু ঈশানের তেরামির কাছে সে হার মানে। ঈশা ঈশানের শার্ট খামচে ধরে কাঁদতে থাকে, আর ঈশান পরম যত্নে তার প্রেয়সীর মাথায় হাত বুলিয়ে বলতে থাকে কিছু অজানা কথা। ইস্যু কেঁদেই যাচ্ছে। ইস্যু কাঁদে না, প্লিজ আমার কথাটি একবার শোনো। কি শুনবে তো? এই যে তোমার পাগল স্বামীটা, এক কথায় সবাই জানে গুণটা, কিন্তু সত্যটা কয়জনে জানে? কিন্তু তুমি তো আমার বউ, আমার সব কথা তোমার জানা অধিকার আছে। তোমার বর কোনো নিরীহ মানুষের প্রাণ নেয় না। তোমার বরের আলাদা একটা গ্যাং আছে, ঠিক, তবে সেই গ্যাংটা সম্পূর্ণ মাদক বিরোধী এবং হাজারো অন্যায়ের প্রতিবাদের একটি দল। যদিও প্রকাশ্য আমরা সবাই গুন্ডা বলে বিবেচিত, হা হা হা, কিন্তু যারা জানে তারা এক নামে এই ঈশান শাহরিয়ারকে সম্মান করে। গত মাসে আমাদের সংস্থা থেকে 4 জনকে খুন করা হয়েছে। এর কারণ কি জানো? কারণ এদের মধ্যে 3 জনই ছিল ধর্ষক, আরেকজন ছিল মাদক ব্যবসায়ী। তাকে আমরা ভালো হতে 5 মাসের সুযোগ দিয়েছিলাম, কিন্তু সে গোপনে তার কাজ চালিয়ে গেছে। তাই আমার দলের লোকরে তাকে হত্যা করে। আর আমাদের কোনো খুন হত্যার প্রমাণ আমরা রাখি না, কেউ বুঝেও না এই মানুষটা আমাদের হাতে খুন। মাদক ব্যবসায়ীর পরিবারের সে একমাত্র উপার্জনকারী ছিল সে, তাই আমরা তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি। এরকম হাজারো ঘটনা অতীতে ঘটে গেছে। আর ভেবো না এই পথ থেকে যা রোজগার হয় তা দিয়ে তোমার বর সংসার চালায়। এইসব টাকা গরিবদের মাঝে সমান ভাগে ভাগাভাগি করে দেওয়া হয়। তোমার বর বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা চালায়। ঈশা ঈশানের বুক থেকে মাথা তুলে চকিতে তার দিকে তাকায়। যেটা বাবার ব্যবসা থেকে সম্পূর্ণ ভিন্ন। আমি আমার পরিচয় বাঁচতে চাই ঈশা, তাই নিজের
নিজের দক্ষতার সাথে সবটা সামলে নিচ্ছি। আর একটা কথা, বাংলো বাড়িটার কথা মনে আছে নিশ্চয়ই? ওই বাংলোটা সম্পূর্ণ আমার টাকায় কেনা। এবার যদি মনে হয় তোমার বর গুন্ডা মাস্তান যা ইচ্ছা ভাবো, সমস্যা নেই, তবে এই হাত দিয়ে কখনো কাউকে খুন করিনি। এইসব করার জন্য আমার স্পেশাল টিম আছে। ঈশা চুপচাপ ঈশানের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। আমরা বাইরে থেকে মানুষকে যা ভাবি ভেতরের দিকটা কিন্তু তা না, হয়তো আলাদা। অন্য রকমের মিশ্রণে আবেগ অনুভূতি দিয়ে ভাবলে হয়তো সবটা জানা সম্ভব, কিন্তু বাইরে থেকে দেখে নিলেই সে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ তা কিন্তু না। নিজের আবেগ সংযত রেখে ঈশা বলে, দেশে আইন থাকতে আপনি এইসব করে বেড়ান? দেশে আইন আছে ঠিকই, তবে সুষ্ঠু বিচারের বড্ড অভাব। ও আচ্ছা, আপনি বুঝি এসেছেন সেই অভাবটা পূরণ করতে? তুমি যা ইচ্ছা ভাবো মহারানী। সাত সকালে আরেক নাটক শুরু করেছেন লিপি। ব্যাকপ্যাক গুছিয়ে তৈরি হয়ে নিয়েছেন। তিনি নাকি আর থাকবে না এই বাড়িতে। যেই বাড়িতে তার সম্মান নেই সেই বাড়িতে আবার কেন থাকবেন তিনি? দেখুন ভাবি, কাল কিন্তু আপনি আমাদের নতুন বউকেও কম অপমান করেননি। সেই জন্য 2-4টা কথার আপনার প্রাপ্য ছিল। ঈশান তো ভুল কিছু বলেনি, তাহলে এখন এমন করছেন কেন? হ্যাঁ, কেউ ভুল বলেনি, ভুল তো বলেছি আমি। তাই আমি এখন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। লিজা, জলদি চল, এখানে আর এক মুহূর্তও না। সারা রাত চোখে এক ফোঁটাও ঘুম হয়নি ঈশার। রাত জেগে ভেবে গেছে তার ভবিষ্যৎ কি হবে। ঈশান কি তাকে ছেড়ে দেবে? আর লিমন তো এখনো তার পথ চেয়ে আছে। সে লিমনকে কি করে ঠকাবে? সারা রাত এইসব ভেবেই পার হয়েছে ঈশার। তার থেকে কিছুটা দূরত্ব রেখে মাঝখানে কোলবালিশ রেখে শুয়ে আছে ঈশান। ঈশানের দিকে তাকালে ঈশার মুখ থেকে একটাই কথা বেরিয়ে আসে, আর তা হলো বেচারা। প্রথমে বল দিয়ে আঘাতের পর ফুলদানি দিয়ে মাথায় আঘাত, আর আজ তার জন্য হাতে পায়ে কেটে এক মারাত্মক অবস্থা। ভোরের আলো যখন জানালা ভেদ করে উকি দিচ্ছে তখন ঈশানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে ঈশা। জেগে থাকাকালীন ঈশানকে তার কাছে যতটা হিংস্র লাগে, ঘুমন্ত ঈশানকে ঠিক ততটাই মায়াবী লাগে। সব ভাবনার বিসর্জন দিয়ে যখন ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ায় তখন ভেসে আসে লিপির চিৎকার চেঁচামেচি। নিচে এসে লিপির সামনে দাঁড়িয়ে ঈশা বলে, জেঠিমা, ওনাদের কথায় আপনি কিছু মনে করবেন না প্লিজ। যা হয়েছে আমার জন্য হয়েছে, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ এইভাবে বাড়ি ছেড়ে যাবেন না। এসেছে জুতো মেরে গরু দান করতে। কাল তোমার জন্য আমাকে যেই অপমানটা হতে হয়েছে তা কি আমি ভুলে যাব? কখনো না। বললাম তো সব দোষ আমার। আপনি আমার যা শাস্তি দেবেন আমি কথাটা শেষ করতে পারলো না ঈশা। তার আগেই পেছন থেকে ঈশানের হুঙ্কার শুনে থমকে যায় সে। তোর এত বড় সাহস, আমাকে না বলে নিচে এসেছিস, আবার ক্ষমা চাইছিস? কিসের ক্ষমা? হ্যাঁ কিসের? আর কি শাস্তি দেবে তোকে? কি শাস্তি? ঈশান ঈশার দিকে আগুন দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। ঈশা সাথে সাথে নামিয়ে নেয়। আমি তো ঠিক বলেছি, আমার এই জন্যই অশান্তি। আবার তুমি কথা বলছো? লিপি মুখ বাঁকিয়ে বলে, হয়েছে, আমাকে নিয়ে আর তোদের অশান্তি করতে হবে না। আমি বরঞ্চ চলেই যাই। ঈশা এবার ঈশানের দিকে না তাকিয়ে লিপির রাস্তা আটকে দেয়। আপনি যদি এই বাড়ি ছেড়ে চলে যান জেঠিমা, তবে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু করে বসবো। ঈশান তেরে ঈশার সামনে আসতে নিলেই মাহমুদা তাকে বাধা দিয়ে অন্য দিকটায় নিয়ে যায়। দেখ ঈশান, ঈশা ঠিক বলেছে। যত যাই হোক, ভাবি আমাদের বড়। এইভাবে অপমানিত হয়ে ভাবি চলে গেলে আমাদের অসম্মান। আর তুই ঈশার সাথে এত বাজে ব্যবহার করছিস কেন? মা, ও আমার মাথাটাই গরম করে দিয়েছে। ঘুম থেকে উঠে আমি ওকে বিছানায়, ওয়াশরুম, বারান্দায় কোথাও পাইনি। কয়েকবার ডেকেছিলামও। তুমি জানো মা, আমি কতটা ভয় পেয়ে গেছিলাম, কিন্তু মহারানী তো নিচে এসে মেলোড্রামা করছে। হয়েছে, আর ঝগড়া করিস না। বাচ্চা মানুষ বুঝিয়ে কথা বললে বুঝে যাবে। জীবনেও না মা, ওর ঘাড়ের রগ একটা বাঁকা, সহজে কোনো কথা মানতে চায় না। হ্যাঁ, তোর মতো। প্লিজ জেঠিমা, এইভাবে যাবেন না, আর কিছুদিন থেকে যান। হ্যাঁ ভাবি, মেয়েটা এত করে বলেছে, থেকে যান। আর ঈশানের কথাই কিছু মনে করবেন না। ওর একটু মাথা গরম থাকে, তা তো জানেনি। বেশ, এত করে যখন বলছো তাহলে থেকেই যাই। ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেলে উপরে চলে যায়। ঈশা ঈশানের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ভয়ে কিছুতেই রুমের ভেতরে ঢুকতে পারছে না। যদি তাকে আবার বকে, ধমক দেয়, ঢুকবে কি ঢুকবে না তার ভাবনার মাঝে ঈশান টেনে তাকে রুমের ভেতরে ঢুকায় আর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। আমার উপর আজকাল কথা বলতেও শিখে গেছো দেখছি। কই কিছু বলেছি আমি? অন্যায়ের কিছু বলিনি। আজকাল ন্যায় অন্যায় তোমার কাছ থেকে শিখতে হবে আমার। ঈশাকে দেয়ালের সাথে মিশিয়ে 2 হাতের বেষ্টনীতে আটকে দেয়। আপনি এত অসভ্যতা করছেন কেন? কই আমি কি করলাম? দূরে সরুন বলছি। সরবো না। কি করবে?
না সরলে কি করতে হবে আমার ভালো করেই জানা আছে। ঈশা ঈশানকে ধাক্কা দিতে থাকে, কিন্তু আফসোস সে এক চুলও নড়ে না। শেষ পর্যায়ে না পেরে ঈশানের বুকে কিল ঘুষি মারতে থাকে, কিন্তু তাতেও ঈশান নড়ে না। ওহ, আমার বউটা কি পারলে না তো, জানতাম পারবে না। আমার কাছে তুমি প্রতিবারই গোহারা হেরে যাও। ঈশানের কথায় মেজাজ পুরোপুরি গরম হয়ে যায় ঈশান। সে ঈশানের হাতের গোড়ালির নিচের দিকটায় জোরে একটি কামড় বসায়, কিন্তু তাতেও নড়ে না ঈশান। সে চুপচাপ ঈশার দিকে তাকিয়ে আছে। শেষ পর্যায়ে ঈশা হয়রান হয়ে কাঁদো কাঁদো চোখ নিয়ে ঈশানের দিকে তাকায়। ছেড়ে দিন প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে। ওকে দিলাম, কিন্তু তুমি যে আমাকে তোমার ভালোবাসার চিহ্ন লাগিয়ে দিলে, আমি ষাটের হাতে ভাঁজ করলে লোকে কি বলবে? কই, আমি কি করলাম? এই যে আমার হাতে তোমার কামড়ের চিহ্ন বসে গেছে, মানে কি জানো, লাভ বাইট। ছি, আপনি তাহলে আমাকে ইচ্ছে করে রাগিয়েছেন? ইয়েস মাই সুইটি ওয়াইফ। ঈশা রেগে ঈশানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ঈশান আবার পেছন থেকে হাত টেনে তার সামনে ঈশাকে দাঁড় করায়। রাগ করেছো? চলো তোমার রাগ ভাঙাই। যাও রেডি হয়ে নাও, আমরা একটা জায়গায় যাব। কোথায়? সারপ্রাইজ। আমি যাব না, মানে যাব না। ইস্যু, আমার মাথা কিন্তু এবার গরম হচ্ছে। তাতে আমার কি? সব তো তোমারই। আমার মাথা গরম হলে আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে বসবো, তখন আমাকে সামলাবে কি করে আমিও দেখে নেব। যাচ্ছি। এত হুমকি দিতে হয় নাকি? দিতে হয়, কারণ তোমার ঘাড়ের রগ একটা তো বাঁকা, তাই। পিচ ঢালা রাস্তা পার করে সাই সাই করে গাড়ি ছুটে চলেছে। ঈশা ঈশানকে এই সহ 6 বারের উপর জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছে তারা। প্রতিবারই ঈশান সারপ্রাইজ বলে কথা ঘুরিয়ে নিয়েছে। আমার কিন্তু এবার সত্যিই বিরক্ত লাগছে। আপনি বলবেন আমরা কোথায় যাচ্ছি? উফ, তখন থেকে আমার মাথা খেয়ে দিচ্ছ, তাহলে সত্যিটা বলেই দেই। হ্যাঁ, আমিও জানতে চাই। আমি তোমাকে নিয়ে যাচ্ছি একটা ডেরায়। সেখানে আজ তোমায় বেঁধে রাখা হবে এবং রাত 1টায় তোমাকে বিদেশে পাচার করে দেওয়া হবে। ঈশা ড্যাব ড্যাব করে ঈশানের দিকে তাকিয়ে আছে। সত্যি কি তাকে বেঁচে দেবে? কি সত্যি আমাকে? হ্যাঁ সত্যি, আমি গুন্ডা মাস্তান, এর থেকে বেশি আমার কাছে আর কিচ্ছু আশা করো না। আপনি মজা করছেন তাই না? না, একদম মজা না, আমি সিরিয়াস। ঈশা এবার সত্যি ভয় পেয়ে যায়। সে মুখে হাত দিয়ে ডুকরে কেঁদে ওঠে। ঈশার কান্না দেখে বেশ হাসি পাচ্ছে। কতটা বোকা এই মেয়ে। দেখো ঈশা, কেঁদে লাভ নেই। আমি তোমার কান্নার দিকে তাকিয়ে থাকবো না। তোমাকে বেঁচে আবার অন্য কোনো মেয়েকে পটাতে হবে, তারপর বিয়ে, তারপর আবার বিক্রি। ঈশা কেঁদেই যাচ্ছে। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ। কিছুক্ষণ পর ঈশান একটি বাড়ির সামনে গাড়ি দাঁড় করায়। ঈশান গাড়ি থেকে নেমে ঈশাকেও নামতে বলে, কিন্তু ঈশা মাথা দিয়ে বারবার বারণ করে যাচ্ছে। ইস্যু নামবে নাকি টেনে নামাবো? নামলেই আপনি বেঁচে দেবেন, আমি নামবো না। ইস্যু, এবার কিন্তু আমার মাথা গরম হচ্ছে। ঈশার হাত ধরতে নিলে ঈশানকে ধাক্কা দিয়ে ঈশা ছুটে গেটের দিকে দৌড় লাগায়। ঈশার হঠাৎ কাণ্ডে ঈশান ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ঈশা কিছু দূর গিয়েই আবার থমকে দাঁড়িয়ে যায়। একি, তার জায়গাটা চেনা চেনা লাগছে। ঈশা পেছনে ঘুরে আরেকবার সম্পূর্ণ পরিবেশটা পরখ করে নেয়। ওমা, এটা তো ফুফুর বাড়ি। ঈশার ভাবনার মাঝে ঈশান খপ করেই তার হাতটা ধরে নেয়। অনেক জ্বালিয়েছো ঈশা, একবার বাড়িতে যাই, সব শোধ তুলবো আমি। আপনি আমায় ফুফুর বাড়িতে আনলেন কেন? কেন বেঁচে দিতে, চলো ভেতরে যাই। ঈশানের হাত টেনে ধরতেই ঈশা থমকে যায়। আমায় তারা মেনে নেবে না। একবার তো চেষ্টা করা যায় ইস্যু। বাড়ির বেল ডোরের শব্দে দরজা খুলতে এগিয়ে আসে হাসিন, কিন্তু দরজা খুলে এমন একটি মুহূর্ত দেখবে সে কিছুতেই ভাবেনি। ঈশা আর ঈশান দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঈশা হাসিন ভাইয়া বলে দৌড়ে এগিয়ে আসতে নিলেই হাসিন সরে যায়। এখানে কেন এসেছিলি ঈশা? তোর আর কেউ নেই, সব মরে গেছে। আসলেই তুই তো কাউকে আপন ভাবিস না। হাসিনের চিৎকার শুনে এগিয়ে আসে তার ফুফু। ঈশার ফুফু ঈশাকে টেনে ঘরে ঢুকায়, পরম আবেশে জড়িয়ে ধরে। তার চোখের জল ছলছল করছে। মেয়েটা কি করে পারলো এমন একটা ভুল সিদ্ধান্ত নিতে? সে কি জানে না তাকে ছাড়া প্রত্যেকটা মানুষের অনুভূতি শূন্য? ঈশার ফুফু আতিয়া তাকে জড়িয়ে ধরতে নিলেই হাসিনের কথা শুনে থমকে যায়। মা, তুমি কি ভুলে গেছো মামাকে দেওয়া কথাটা? মুহূর্তেই আতিয়া থমকে যায়। তিনি ঈশার বাবাকে কথা দিয়েছেন কিছুতেই ঈশার সাথে যোগাযোগ রাখবে না। যদি তা না করে তবে তার একমাত্র ভাইয়ের মরা মুখ তাকে দেখতে হবে। ঈশা, তুই এই বাড়ি ছেড়ে চলে যা, আমরা তোর কেউ না। দেখুন, যা হয়েছে সবটাই অ্যাক্সিডেন্ট। আপনি ঈশাকে মেনে নিন, আমাকে একটু হলেও বিশ্বাস করতে পারেন। আপনাদের মেয়ের অমর্যাদা আমি করব না।
বিশ্বাস? তোমাকে? তোমার মতো একটা গুন্ডা মোস্তানকে আবার বিশ্বাস? ঈশা, আর এই বাড়িতে কখনো আসবি না। তোর বাবার সাথে সাথে তোর ফুপুও মরে গেছে। আতিয়া তার রুমে গিয়ে দরজা আটকে দেয়। ঈশান সেই দিকে যেতে নিলেই হাসিন রাস্তা আটকে বলে, এদিকে কোথায় যাচ্ছেন আপনি? বের হন, বের হন। নিম্ন আয়ের একটা চাকরিজীবী ছেলেকে বিয়ে করতি, কিছু বলতাম না, কিন্তু একটা রাস্তার কুকুরকে বিয়ে না করলেও পারতি। হাসিনের শেষ কথায় মাথায় রক্ত টকবক করে ওঠে ঈশানের। কপালের নীল রগটা ফুলে দপ দপ করছে। তার রাগ এতটা চড়ে গেছে যে সারা শরীর ঘেমে একাকার। ঈশান রাগ দেখিয়ে দেয়ালে একটা পাঞ্চ করে। সাদা ব্যান্ডেজ মোড়ানো হাতটায় আবারও গড়িয়ে রক্ত পড়তে শুরু করে। ঈশানের এমন কাণ্ডে হাসিন আর ঈশা শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। ঈশান তার হাতের ওয়াচটা খুলে কাচের ডাইনিং টেবিলের উপর শব্দ করে রাখে। পরনের ব্লেজারটা খুলে চেয়ারের উপর রাখে। কপালের সামনে আসা অবাধ্য চুলগুলোকে পেছনে ঠেলে সামনে নিতে থাকে। হাসিনের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনার মাকে ডাকুন। ঈশানের দৃষ্টি শান্ত হলেও চোখের মণিতে যেন আগুন ঝরছে। ঈশানের দৃষ্টিতে কিছুটা ভয় পেয়ে যায়। হাসিনের কোনো রেসপন্স না পেয়ে এবার ঈশান থমকে বলে, আমি বলেছি আপনার মাকে এখানে উপস্থিত করতে, কথাটা কি কানে যায় না আপনার? হাসিন কিছুটা ভয় পেয়ে যায়, তাই তার মাকে ডেকে আনে। ঈশান এবার সবার দিকে এক নজর তাকিয়ে বলে, হাসিন ভাই, আপনি চাকরি করেন নিশ্চয়ই আইএস গ্রুপে, কি তাই তো? হ্যাঁ, তুই জানলি কি করে? ওয়েট, বলছি সব উত্তর পাবে। তোমার সাথে যারা কাজ করে তাদের বেতন কত? 20-25 হাজার। কিন্তু তোমার? সব মিলিয়ে 30-35 হাজার পরে। আচ্ছা, কিন্তু এই কয়েক হাজার টাকা তোমায় বাড়তি কেন দেওয়া হচ্ছে? হয়তো আমার কাজ তারা খুশি তাই। তোমার কাজে খুশি হওয়ার মতো কিছু তো তুমি করো না, উল্টো অফিসের অর্ধেক সময় গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলো। তা তোকে এইসব মিথ্যা কে বলেছে? চুপ, একদম চুপ। এই ঈশান শাহরিয়ার মিথ্যা বলে না, সেটা তুই ভালো করেই জানিস। উফ সরি, তুমি তো আমার বড়। তবে হাসিন ভাই। আতিয়া আর ঈশা অবাক হয়ে তাকিয়ে আছে। তাদের দিকে কোনো কথাই মাথায় ঢুকছে না তার। এবার আসি আসল কথায়। আইএস গ্রুপের বসকে কখনো নিজ চোখে দেখেছো? না। তিনি সবটা ম্যানেজার রফিকের সাহায্যে করে, কি তাই তো? তুমি সেখানে চাকরি করা 5 মাস হতে চললো, রাইট? আমার প্রশ্ন, আইএস কোম্পানির মালিককে কি তোমার রাস্তার কুত্তা মনে হয়? একদমই না। কাকে কি বলছিস ভেবে কথা বলিস। তিনি একজন সম্মানিত ব্যক্তি, দেশে বিদেশে তার অনেক সুনাম। ও রিয়েলি? তাহলে আমাকে রাস্তার কুত্তা বললি কেন? তার সাথে তোর অনেক তফাৎ। সে একজন। ওয়েট, তার সাথে তোর সম্পর্ক কি? ঈশান হাসিনের কথা শুনে উচ্চ শব্দে হাসতে থাকে। তার কাছে আজকের বিষয়টা যেন বেশ মজাই লেগেছে। সেই আইএস গ্রুপের মালিকের নাম জানিস? কেন নয়, আইএস গ্রুপের মালিক ঈশান শাহরিয়া। আর বলতে পারল না হাসিন। মুহূর্তেই তার মাথাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তবে আইএস গ্রুপের মালিক এই ঈশান, কিন্তু কি করে? তুই ঠিক ভাবছিস। আমি সেই ঈশান শাহরিয়ার যে তোর অফিসের বস। আসলে আমার অফিসে এত হাই লেভেলের চাকরি করার কোনো অধিকারই তোর ছিল না, কিন্তু সেই দিন ইন্টারভিউয়ের সব ফাইল আমি যখন দেখছিলাম তখন তোর ফাইলটা আমার সামনে পড়ে এবং তোকে এই পোস্টটা দেওয়ার জন্য আদেশ করা হয়। বাকি দিনগুলো সব ঠিকঠাকই চলছিল। আমার নির্দেশে তোর মাইনে থেকে তোকে আরেকটু বেশি স্যালারি দেওয়া হয়, কিন্তু ম্যানেজার আমাকে অনেকবার তোর নামে নালিশ করেছে। তুই যেমন কাজে মনোযোগ দিস না, অর্ধেক সময় ফোনে কথা বলিস, আর আমাদের অর্ধেক কাজ জমা হয়ে থাকে। তোর জন্য আরেকজন এমপ্লয়ি বাড়ানো হয়, কাজগুলো যেন তাড়াতাড়ি শেষ করা যায়, কিন্তু তোকে তবু কাজ থেকে বের করিনি। আমি তখনও জানতাম না তুই ঈশার ভাই। বন্ধু হিসেবে তোকে সব থেকে সুযোগ সুবিধা দিয়ে এসেছিলাম আমি, আর আজ তুই আমাকে রাস্তার কুত্তা বলিস। ঈশা আর আতিয়া তাকিয়ে আছে ঈশানের দিকে। তার কপাল জুড়ে ঘাম ঝরছে। রাগ যেন তার এখনো কমেনি। কিছু যদি ভাঙতে পারত তবেই হয়তো তার রাগ কমে যেত। হাসিন মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। আরেকটা কথা, তুই আমার থেকেও বড়, কিন্তু সম্মান অর্জনের দিক থেকে আমি তোর আগে। তুই তো খবরও রাখিস না। তোর জিএফ কি শুধু তোর নাকি পুরা ঢাকা শহরের? বর্তমানে একসাথে 3টা ছেলের সাথে তার অ্যাফেয়ার। আর তোর কথা কি বলবো, দামি গিফট, সপ্তাহে দামি রেস্টুরেন্ট খাওয়ানো, সবটাই তোর পকেট লুট করে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাকে রাস্তার কুত্তা বলিস, তাই না? এই কুত্তাটা তোর মতো ড্যাং ড্যাং করে এত মেয়ের পিছনে ঘুরেনি, নিজের সম্মান স্ট্যাটাস অর্জন করছে, তারপর শুধু একটি মেয়ের পেছনে ঘুরেছে, আর সে হলো তোর বোন। কিন্তু আফসোস কি জানিস, তোর বোনটা আমাকে পাত্তাই দিল না। এই যে বিয়ের পরেও
একই অবস্থা পাত্তা দেয় না। আমি ঈশান শাহরিয়ার, তোর বাড়ির মতো 10টা বাড়ি আমি একদিনে কিনতে পারি, আর তুই কিনা আমার বউকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস। আর শোনো, ঈশার সাথে কথা বলতে এখন থেকে ন্যূনতম সম্মান দিয়ে কথা বলবি, কারণ সে মিসেস ঈশান শাহরিয়া, তোর অফিসের বসের বউ, ম্যাডামও বলতে পারিস। ঈশা মাথাটা তুলে ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশানের ঘামে ভিজে যাওয়া শার্টের সাথে সে লেপ্টে আছে। তার নাকে আসছে অন্যরকম ঘ্রাণ, মনের জানান দিচ্ছে হাজারো অনুভূতিকে। গেলাম তোর বাড়ি থেকে, তোর মামাকে বলিস সরি, আমার শ্বশুরকে বলিস তার মেয়েকে যেন ক্ষমা করে দেয়। সম্পূর্ণ দোষটা আমার, কেননা আমি তাকে জোর করে বিয়ে করেছি, আর আজ সবার কাছ থেকে এত দূরত্ব আমার কারণেই। ঈশার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায় ঈশান। রাগে এখনো তার শরীর থরথর করে কাঁপছে। একটি নদীর পাড়ে শান্ত হাওয়ায় গা ভাসিয়ে দিচ্ছে ঈশান। তার পাশে বেঞ্চিতে বসে ফ্যাচ ফ্যাচ করে কেঁদেই যাচ্ছে ঈশা। ঈশান প্রায় 10 মিনিট থেকে তার কান্না থামাতে উঠে পড়ে লেগেছে, কিন্তু কান্না থামানোর নামই নিচ্ছে না। হুট করেই এমন একটি কথা ঈশান বলল যে ঈশার কান্না উধাও। ঈশা, আমি সিদ্ধান্ত নিয়েছি বাবা হব, তবে তোমার বাবা নানাভাই হবে। নাটক সিনেমার মতো সবাই তখন নাতি বা নাতনির উসিলায় আমাদের মেনে নেবে। ঈশা লাফিয়ে বেঞ্চি থেকে নেমে যায়, অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে থাকে। কি হলো, লাফালাফি করছো কেন? আপনি কি বলছেন এসব? মাথা খারাপ? না, আমার মাথা ঠিকই আছে। না, আপনার মাথা ঠিক নেই, পাগল হয়ে গেছেন আপনি। হ্যাঁ, পাগল তো হয়েছি তোমার জন্য। উফ, অসহ্য। সহ্য কি? আমাকে বাবা হওয়ার সুযোগ করে দেবে না ঈশা? পাগল, আপনি কি বলেন এইসব? ও, আমি বুঝেছি, তোমার লজ্জা লাগছে। লজ্জা পেতে হবে না। নাকি বাচ্চা হলে তোমার আদরের ভাগ কমে যাবে, তাই তুমি বাচ্চা চাও না? দেখুন, আমার এখন মজা করতে ভালো লাগছে না। নদীর ঢেউয়ের দিকে তাকিয়ে আছে দুজনেই। দুজনের মনে চলছে হয়তো ভিন্ন রকম ভাবনা। ইস্যু, তোমার এক্সামের দেরি আর কিন্তু বেশি নেই। কাল থেকে তোমার কলেজে যাওয়া প্রয়োজন। ঈশা চকিতে তাকায় ঈশানের দিকে। সে ভেবেই নিয়েছিল তাকে হয়তো আর পড়তে দেওয়া হবে না। আমি আমার পড়ালেখা চালিয়ে যাব। অবশ্যই চালিয়ে যাবে। আমি দুনিয়া চষে বেড়ালেও পড়ালেখা আমার ঠিক ছিল। এক কথায় স্কুল, কলেজ, ভার্সিটি লাইফে আমি ছিলাম অলরাউন্ডার। সেই ঈশান শাহরিয়ারের বউ যদি ফেলটুস হয় তাহলে আমি মেনে নেব না। তাহলে সত্যিই কাল ভার্সিটিতে যাব? হ্যাঁ, অবশ্যই যাবে, তবে ভেবো না তুই উড়ন্ত পাখি বেশে আবারও উড়ে বেড়াবে। তোমার জন্য আলাদা আমার স্পাই টিম আছে। তারা আগে যেমন তোমার উপর নজর রাখতো এখনো রাখবে। ভার্সিটির কোথায় কোন কোনায় তারা আছে তুমি বুঝতেও পারবে না। হয়তো তুমি ক্লাস করছো, তোমার 2-3 হাত পেছনেই তারা বসে আছে, এমনও হতে পারে। তাই সাবধান, এমন কিছু করবে না যাতে আমি আরো খারাপ বনে যাই। বেচারি ঈশা মনের মাঝে উড়ন্ত সব আশা আকাশের তারার মতো খসে গেল। পরের দিন সকালে ঈশা ভার্সিটি যাওয়ার জন্য দুজনে একসাথে তৈরি হলো। ঈশা নর্মাল লং রাউন্ড জামার সাথে তার লম্বা চুল উঁচু করে জুটি করে ছেড়ে দেয়। তারপর উপর দিয়ে ওড়নাটা সুন্দর করে মাথায় দিয়ে সবটা কমপ্লিট করে। কিন্তু ঈশান যখনই তার এই সাজ দেখে তখনই চিৎকার দিয়ে ছুড়ে দেয় আরেকটি বাণী। বাইরে যেতে হলে এখন থেকে হিজাব করে যাবে। আমার কাছে কোনো হিজাব নেই, আর আমি কখনো হিজাব পরি না, তাই বাঁধতেও পারি না। জানতাম এমনটা হবে, তাই শাড়ির সাথে সাথে হিজাব বাঁধাও শিখে নিয়েছি। হ্যাঁ, আমি পারবো না। যদি হিজাব না বাঁধো তবে বাড়ি থেকে বের হতে পারবে না, এটাই আমার শেষ কথা। ঈশা মুখ ফুলিয়ে বাধ্য মেয়ের মতো ঈশানের সামনে দাঁড়ায় আর নিজের হাতে সুন্দর করে হিজাব পরিয়ে দেয়। বেশি করে সেফটি পিন দিয়ে দিলাম, খুলে যাবে না। আর আশা করি প্রথম আনইজি ফিল লাগবে, বাট পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বুঝেছি। কিন্তু আমি তো বুঝি না। কি বোঝেন না? হিজাবে তোমায় আরো সুন্দর লাগছে। এবার আমি কি করি? ছেলেদের নজর সহজেই পড়ে যাবে তোমার উপর। ও গড, আমি এবার কি করি? কি হলো, কথা বলছেন না কেন? না, কিছু না, চলো। ঈশা আর ঈশান সবার থেকে বিদায় নিয়ে বের হতে গেলেই লিপি বেগম তাদের উদ্দেশ্য করে 2-4টা কটু কথা শুনিয়ে দেয়। বিয়ের পরে মেয়েদের পড়ানো ঠিক না, এতে ঠ্যাং বেড়ে যায়। 2 দিন পরে দেখো গলায় ছুরি ধরে হাতিয়ে সব নিয়ে চলে যাবে। ঈশান পেছনে ঘুরে একবার তাকালে ঈশা তাকে চোখ ইশারায় চুপ থাকতে বলে। দেখবো এ পীড়িত কয়দিন থাকে। আরে সব ছুটে যাবে, সময় হোক। ঈশা ঈশান দুজনেই ঘর থেকে বেরিয়ে যায়। ঈশান বাইকে বসে ঈশাকে তার পেছনে বসার জন্য ইশারা করে, এতে ঈশা বেশ রেগে যায়। এ কি, আপনি বাইক নিয়েছেন কেন? কার কোথায়? আজ বাইক দিয়ে যাব, তোমার সমস্যা? আলবাত সমস্যা। আপনি যে এইসব ইচ্ছে করেই করছেন তা আমি জানি। জানলে ভালো। এবার উঠো, আমাকে ধরে বসো, না হলে পড়ে যাবে। ঈশান স্পিড বাড়িয়ে দিলেই ঈশা ঈশানকে জাপটে ধরে।
ঈশান মনে মনে বলে, আর কতদিন দূরে থাকবে আমিও দেখব। ভার্সিটি গেটের সামনে নেমে যায় দুইজন। ঈশান গেটের ভিতরে ঢুকতেই একে একে সবাই সালাম দিতে থাকে। সবার সাথে বেশ ভালোই সম্পর্ক ঈশানের, তা বোঝা যাচ্ছে। ঈশান ঈশাকে ক্লাসের সামনে দিয়ে বিদায় নিয়ে চলে যায়। ঈশা দ্রুত ক্লাসে ঢুকে তার পরিচিত এক ফ্রেন্ড ঋতুর কাছ থেকে ফোন নিয়ে লিমনকে ফোন করে। কিরে লিমন, তুই কখন আসবি? আমি অপেক্ষা করছি তোর জন্য। আর শোন, ভার্সিটি ঢুকার সময় একটু আড়ালে ঢুকিস, তোকে যেন কেউ না দেখে। লিমনের সাথে কথা বলার মাঝপথেই পেছন থেকে কেউ তাকে বেশ গম্ভীর কণ্ঠে ডেকে ওঠে। ঈশা। ঈশা দ্রুত পেছনে তাকালেই তাহা আর নিশিকে খেয়াল করে। তাদের দিকে এক পলক তাকিয়ে আবার লিমনের দিকে মন দেয়। তাহলে তুই আসিস, আর আমার নাম্বারে ভুলেও কল দিস না প্লিজ। নিশি আর তাহা নীরাকে দেখে যতটা খুশি হয়েছিল তার কাজে ঠিক ততটাই ক্ষুব্ধ হয়েছে। কিরে, তোরা কখন এলি? কি রে ইস্যু, তোর ঈশান ভাইয়ার সাথে বিয়ে হয়েছে? তাহলে তুই লিমনকে এত আশা দিচ্ছিস কেন? ঈশা উত্তর দেওয়ার আগেই পাশ থেকে ঋতু মেয়েটা একের পর একটা প্রশ্ন ছুড়ে দেয়। কি রে, সবাই বলা বলি করছিল ঈশার সাথে নাকি ঈশানের বিয়ে হয়েছে, কথাটা কি সত্যি? ঈশা, তুই কত লাকি রে। আমাদের কত মেয়েদের স্বপ্ন ছিল অন্তত একদিন হলেও ঈশানের সাথে প্রেম করা, আর তুই কিনা হাজবেন্ড হিসেবে পেয়ে গেলি। ইস, তোর মতো ভাগ্য যদি আমার হতো। ঈশানকে যত দেখি ততবারই ফিদা হয়ে যাই। কি যেন আছে তার মাঝে, একটু কেয়ার, একটু ভালোবাসা। উফ, আর ভাবতেই পারছি না। ঋতুর মুখে ঈশানের এত প্রশংসা শুনে বেশ রেগে যায় ঈশা। তবে ওটা রাগ নাকি হিংসা ব্যাপারটা সে নিজেও বুঝতে পারছে না। তবে এত কিছু সে বুঝতে চায় না। সে শুধু জানে ঈশানের প্রশংসা অন্য কোনো মেয়ে করতে পারবে না। কেন পারবে? তারা কেন করবে তার প্রশংসা? অন্যর হাজব্যান্ডের দিকে তাকাতে কি এসব মেয়ের লজ্জা করছে না? ঋতু, এখন কথা বলতে ভাল লাগছে না, তুই যা প্লিজ। ঋতু ভেঙচি কেটে চলে গেলে নিশি আর তাহার দিকে মনোযোগ দেয় সে। দেখ নিশি, আমি জানি আমার বিয়ে হয়েছে, তাতে কি? আমি ঈশানকে ভালোবাসি না, আর ঈশানকে আমার সারা জীবনের জন্য চাইও না। আমি শুধু জানি আমি লিমনকে ভালোবাসি। তাহা এবার চারদিকে চোখ বুলিয়ে বলে, এমন কোনো সিদ্ধান্ত নিস না যেন পরবর্তীতে পস্তাতে হয়। একটা কথা বলবো, তোর মতো আমিও আরিফকে দূরে দূরে রেখেছিলাম। তুই জানিস আরিফ আমার পিছনে কেমন ঘুরতো, কিন্তু কখনো পাত্তা দিলাম না। কেন দিলাম না আশা করি জানিস। সে ভার্সিটির সবচেয়ে অবাধ্য ছেলে, কারোর বারণ শুনে না, নিজের খেয়াল খুশি মতো চলে, স্যারদের পর্যন্ত সম্মান দিতে পারে না। তুই যখন হুট করে ভার্সিটিতে আসা বন্ধ করে দিস, এমনকি আমাদের সাথেও যোগাযোগ করিসনি, সেই দিন আরিফ আমার কাছে আবারও আসে। মনে মনে ভাবলাম তাকেও একটা সুযোগ দেওয়া যাক, কিন্তু কখনো ভাবিনি সে অবাধ্য ছেলে আমার সব কথা বাধ্য হয়ে শুনবে আর এতটা ভালোবাসবে। আমি নিজেকে এখন সত্যিই লাকি মনে করি, কারণ আরিফের মতো কেউ আমার জীবন সঙ্গী। ঈশান ভাইয়াও তোকে ভালোবাসে, তার ভালোবাসায় কোনো খাদ নেই। আশা করি আমার কথাগুলো ভেবে দেখবে। আমরা লাইব্রেরিতে গেলাম। নিশি আর তাহা লাইব্রেরির উদ্দেশ্যে চলে যায়, কিন্তু ভাবনার জগতে পড়ে ঈশা। হুট করে ঈশার চোখের সামনে ভেসে ওঠে তার চিরচেনা অপেক্ষারত মুখটা। লিমন, ঈশা, কেমন আছিস লিমন? তুই জানিস এই কয়দিন আমার কাছে সবকিছু জাহান্নামের মতো লেগেছে। তোকে এক পলক দেখার তৃষ্ণা আমার মাঝে সব চৌচির করে দিয়েছে। তুই কবে ফিরে আসবি বল? আসবো, খুব শীঘ্রই ফিরে আসবো। তুই এখন যা, তোকে আর আমাকে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। এভাবে আরো কিছুক্ষণ কথা হয় দুজনের মাঝে। ভালো থাকিস, নিজের যত্ন নিস। তুইও। লিমন ঈশার কাছ থেকে বিদায় নিয়ে যেন একটি বিশ্বজয়ের হাসি হেসে যায়। ভার্সিটি থেকে ফেরার সময় ঈশা বেশ ভয়ে ছিল। যদি ঈশান জেনে যায় সে লিমনের সাথে দেখা করেছে, তবে তো তার আর রক্ষে নেই। কি হবে? কিন্তু না, ঈশানের কাছে সম্পূর্ণ বিষয়টি অজানাই রয়ে যায়। সময় এগিয়ে যাচ্ছে সময়ের মতো, কিন্তু দুটো মানুষের কাছে সময় যেন থমকে আছে। কেউ চায় এই অন্ধ ভালোবাসা থেকে মুক্তি, কিন্তু কেউ চায় এই অন্ধ ভালোবাসার গভীর থেকে আরও গভীরে হারিয়ে যেতে। আসলেই কি সেই অন্ধ ভালোবাসার গভীরে হারানো সম্ভব, নাকি 2 দিনের মায়া ছেড়ে নিজের ইচ্ছায় পাড়ি জমাবে অন্যের হাত ধরে? ঈশার সাথে এই কয়েকদিন বেশ ভাব হয়েছে লিজার। ঈশান যখন বাড়িতে থাকে না তখন লিজা আর ঈশা দুজনে নানান গল্পে মেতে থাকে। কিন্তু আজ লিজা ফোন হাতে নিয়ে ঈশার রুমে ঢুকেছে।
এর কারণ সে নাকি ঈশাকে একটা ভিডিও দেখাবে। জানো ভাবি, সেদিন কি ঈশান ভাইয়া তোমার জন্য মায়ের সাথে ফাইট করেছে? আমি তো বেশ খুশি হয়েছিলাম। মা এমনিতেই পচা, বাবাকে সারাদিন বকে, আর ঝগড়া লেগেই থাকে তাদের মধ্যে সারাদিন। ঈশা দীর্ঘশ্বাস ছেড়ে ভাবতে থাকে স্বামী স্ত্রীর এই মনোমালিন্য ঝগড়া একটি সন্তানের উপর কতটা প্রভাব বিস্তার করে। যদি একটি সুস্থ পরিবার চায় তবে দুজনেরই প্রয়োজন কিছু ত্যাগ, কিছু বিসর্জন, আর কিছুটা সময় পরিবারের সদস্যগুলোর সাথে ভাগাভাগি করে নেওয়া। তবেই ভালোবাসা বৃদ্ধি পায় সবার মাঝে। কিন্তু লিপিকে দেখে তা অবশ্য মনে হয় না। ফলে সুখ শান্তি হয়তো ওই পরিবারটার ধরাছোঁয়ার বাইরে। কি হলো, কি ভাবছো তুমি? না কিছু না। ঠিক আছে, তবে এই ভিডিওটা দেখো। এটা আবার কিসের ভিডিও লিজা? সেদিন তুমি ডাইনিং টেবিল থেকে উঠে এসেছিলে, তারপর ভাইয়া আমাকে বলে আমি যেন রুমে চলে যাই, কিন্তু আমি রুমে চলে যাই, কিন্তু তবে কি লিজা? দরজার পাশে আড়ালে দাঁড়িয়ে সম্পূর্ণ বিষয়টা ভিডিও করি। আমি জানি আমার ভাইয়া কোনো অন্যায় করে না, সে যা করবে সব চুক্তিসঙ্গত এবং নির্ভুল। নেও ভিডিওটা দেখো। ঈশা হাত বাড়িয়ে ফোনটা নেয়। পুরো ভিডিওটা দেখে সে পুরো থ হয়ে গেছে। এতটা ঝগড়া হয়েছে সেই দিন ঈশান জেঠিমাকে মুখের ওপর কত জবাব দিয়েছে। কাচের সব কিছু ভেঙে আবার রাগ দেখিয়ে সেই কাচের ওপর হেঁটে এসেছে। এত কিছু হলো, অথচ আমি ভেবেই নিয়েছিলাম আমি চলে আসাতে হয়তো রেগে কিছু ভেঙেছে, আর তাই হাতে পায়ের এই অবস্থা। কিন্তু তিনি যে আমার বিরুদ্ধে সবার জন্য এক কথায় যুদ্ধ ঘোষণা করে দিলেন তা তো জানতাম না। কি গো ভাবি, কি ভাবছো? না কিছু না। এমন সময় ঘরে ঢুকে ঈশান পকেট থেকে চকলেট বের করে লিজার দিকে ছুঁড়ে মেরে বলে, নে পুচকি, তোর চকলেট। থ্যাংক ইউ ভাইয়া। নাও ভাবি, তুমিও নাও। না তুমি খাও লিজা। আরে নাও। আচ্ছা তোমরা কথা বলো, আমি আসি। লিজা চলে যেতেই ঈশান ঈশাকে বিছানা থেকে টেনে নিচে নামায়। আরে এমন করছেন কেন? চলো না যাই। কোথায়? ছাদে, আর চাঁদ উঠেছে, চলো না ইস্যু। পাগল হয়েছেন আপনি? এখন রাত 12টার উপরে বাজে। বাজুক, চলো। না যাব না। ওকে। ঈশান ঘুরে ঈশার পেছনে দাঁড়ায়। সে হয়তো ভাবে ঈশান ঘুমোতে বিছানায় যাচ্ছে, কিন্তু না, সে হঠাৎ করেই তাকে কোলে তুলে নেয়। আরে কি করছেন? নামান নামান বলছি, কেউ দেখে ফেলবে। হিস, চুপ, এখন সবাই ঘুমে, একদম তিরিং বিরিং করবে না বলে দিলাম। ঈশান ঈশাকে কোলে তুলে ছাদ পর্যন্ত নিয়ে আসে। আজ পূর্ণিমা, চাঁদের আলোয় চারদিকটা মুখরিত হয়ে আছে। গাছের ফুলগুলোতেও আলো ছুঁয়ে যাচ্ছে। অন্ধকারের মাঝেও এক চিলতে আলো যেন জীবনের আরও এক চিলতে সুখ বাড়িয়ে দিল। ঈশা ঈশানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ছাদে বাগানের দিকটায় কিছু নিয়ন বাতি জ্বালানো থাকতো, তবে এখন নেই কেন? আজ পূর্ণিমার আলোতে না হয় মুখরিত থাক সবকিছু। ঈশান আর ঈশা দুজনে ছাদে রাখা একটি বেঞ্চিতে বসে পড়ে। ঈশান ঈশার মাথাটা নিজের কাঁধের সাথে রাখে, কিন্তু ঈশা মাথা উঠাতে নিলেও ঈশানের ধমকের সাথে সবটা মেনে নেয়। গুমুট পরিবেশের চারদিকটায় যেন ঈশা অন্য জগতে হারিয়ে গেছে। ইস্যু, একটা কথা বলি। তোমার কাছে ভালোবাসা মানে কি? দুজন দুজনকে বোঝা আর একজন আরেকজনকে একটু স্বাধীনতা দেওয়া। তোমার এখন মনে হচ্ছে আমি তোমার স্বাধীনতাটা কেড়ে নিয়েছি কি, তাই তো? সবকিছু তোমার উপর জোর করে চাপিয়ে দিচ্ছি। এবার আমি বলি, একতরফা যদি ভালোবাসা হয় তবে জোর শব্দটা আসবেই সম্পর্কের মাঝে। তোমাকে বোঝালেও তুমি বুঝতে না। আমি যা বারণ করতাম তুমি সবসময় তার উল্টাটা করে গেছো। ঠিক তখনই আমি খারাপ বনে যাই, রাগ লাগে ভীষণ। আজকে দেখো, তোমাকে জোর করে ছাদে নিয়ে এলাম, আর তুমি এত সুন্দর একটি রাতের সাক্ষী হয়ে থাকলে। দিন দিন আমি তোমার উপর কোনো বিষয় জোর করা, সারাদিন ফোনে তোমার খবর নেওয়া, নিজের হাতে তুলে খাইয়ে দেওয়া, এই প্রতিটি অভ্যাস আমি কমিয়ে দেব। তখন দেখবে তোমার কেমন লাগে। তখন বলবে আমি আগের মতো ঈশানের খাঁচায় বন্দি থাকতে চাই। তখন আর স্বাধীনতার কথা ভাববে না। যদি সবটা মেনে নিয়ে ভালোবাসার পথে আসো তবে দেখবে স্বাধীনতা এমনি পেয়ে যাবে। আর আমি তোমাকে কোন দিক দিয়ে পরাধীন করে রেখেছি বলবে। তোমার পরিবারের কাছে যেতে চাইলে যাও, কিন্তু তারা তো মেনে নিচ্ছে না। আমি চাই তারা মেনে নিক। ঈশার প্রতিটি কথা কলিজায় যেন লাগে। কি বলছে ঈশান এগুলো? সত্যি যদি এমনটা হয়, ঈশান তাকে আগের মতো কেয়ার করা কমিয়ে দেয়, ভাবতেই আমার গা শিউরে উঠছে। আর বাস্তবে হলে তো দম বন্ধ হয়ে মরে যাব। আমি জানি ঈশান আমার দিকে প্রশ্নবদ্ধ চোখ নিয়ে তাকিয়ে থাকবে। এর উত্তর আমার কাছে নেই। অবশ্য আমার কি, আমি তো চাই সে আমাকে ছেড়ে দিক। ঈশা চোখ দুটো বন্ধ করে ঘুমের ভাব নিয়ে থাকে, যেন সে ঘুমিয়ে গেছে।
ঈশানের কোনো কথাই সে শোনেনি। ঈশান ঈশার দিকে তাকাতেই খেয়াল করে ঈশা ঘুমিয়ে গেছে। ঈশান সাবধানে তাকে কোলে তুলে নিচে নামিয়ে আনে আর আস্তে করে বিছানায় শুইয়ে দেয়। ঈশান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ফিরতে ফিরতে রাত প্রায় 2:19 বেজে গেছে। এমন সময় তার ফোনে রাসেল কল করে। ঈশার দিকে এক পলক তাকিয়ে ফোনের সামনে আসে। রাসেল এত রাতে কেন কল দিল? ঈশান বারান্দায় গিয়ে কলটি রিসিভ করে। কি রে তুই এত রাতে? ঈশান, গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ বল। আজ ভোরের সময় লিমন আর ভাবি পালিয়ে যাওয়ার কথা ভাবছে। তারা নাকি এখান থেকে ভারতে গিয়ে নামবে। তাদের প্লেনের টিকিট সহ সবকিছু তৈরি করে দিয়েছে ইমন। এখন শুধু ভাবি বাড়ি থেকে বেরোয়ার অপেক্ষা। খবর কার থেকে পেয়েছিস? ইমনের দলের সদস্যকে একজনকে অ্যাডভান্স 50,000 টাকা দিয়ে আমাদের দলে রাখা হয়েছে। তুই প্লিজ ভাবির দিকটা খেয়াল রাখ। আমি তোর বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দিচ্ছি। গার্ড অলরেডি 30 জন ছড়িয়ে গেছে তোর বাড়ির আশেপাশে। আরো কিছু পাঠিয়ে দেবো, তুই চিন্তা করিস না। আমার একটা কথা জানার ছিল। বল। ঈশার সাথে লিমনের ঠিক কথা হয়েছে কি করে? ভার্সিটিতে নাকি ভাবি সকালে কোনো মেয়ের ফোন থেকে কথা বলে, তখন ঠিক বেশি কিছু বলতে পারিনি, কারণ তাহা আর নিশি তখন চলে আসে। তারাও ভাবিকে বুঝায় যেন লিমনের সাথে যোগাযোগ না রাখে। এইটুকু বিষয় আমি জেনেছি নিশির কাছ থেকে। পরবর্তীতে লিমন নাকি ভাবির সাথে ক্লাসে দেখা করে আর সবটা সিদ্ধান্ত নেয়। এইটা ওই দলের একজন বলেছে। ঈশার ডিপার্টমেন্টের আশেপাশে ক্লাসের বাইরে যাদের থাকার কথা ছিল তাদের কাল সকালে আমি উপস্থিত চাই। ওকে। ঈশানের রাগে শরীর কাঁপছে, কিন্তু তাকে এখন মাথা ঠান্ডা থাকতে হবে, খুব শুকনো কৌশলে কাজ করতে হবে। ঈশান একবার ঈশার পাশে বসে। না, সে জেগে নেই, বেঘরে ঘুমোচ্ছে। সে বালিশের পাশ থেকে ঈশার মোবাইলটা তুলে নেয়। মোবাইলের স্ক্রিনে অ্যালার্ম চিহ্নটি দেখে অ্যালার্ম অপশনে ঢোকে। 3:50 অ্যালার্ম দেওয়া, তাও সাউন্ডটা একদম কম করে দেওয়া। হয়তো সে ভেবে রেখেছে ঈশানেরও ঘুম ভাঙতে পারে, তাই সাউন্ড কমিয়ে দিয়েছে। না, আমার হাতে এখন বেশি সময় নেই, যা জোগাড় করার এখনই করতে হবে। ঈশা, তোমার জীবনে আজ এমন ভোর আসবে যে ভোর তুমি কখনো ভুলবে না। ঈশান দেওয়াল ঘড়ির দিকে আরেকবার তাকায়। এখন বাজে 2:34, মানে তার কাছে আরো 1 ঘন্টা সময় আছে। বাইরে থেকে দরজা লক করে ঈশান স্টোর রুমে যায় এবং 2 জন গার্ডের হাতে আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনায় এবং সে সেগুলো গাড়ির পেছনে রাখে। সে আবারও রুমে ফিরে এসে দরজাটা লক করে দেয়। ঈশানের রুমটা সাউন্ড প্রুফ হওয়ায় ভেতরে যদি যুদ্ধ হয়ে যায় বাইরে থেকে কেউ টের পাবে না। ঈশান রুমে এসে নিজের শার্টটাকে একবার শরীর থেকে আলগা করে দিল। রুমে এসি থাকা সত্ত্বেও সে ঘেমে একাকার। প্রচণ্ড রাগে মাথার ভেতরের সব যেন টকবক করছে। যে কোনো সময় নাক আর কান দিয়ে সেই সব গলিত পদার্থ চালান হবে। ঈশান ঘড়িতে আরেকবার টাইমটা দেখে নিল। এখন বাজে 3:32। না, বেশি সময় নেই। সে দ্রুত 2টা কোলবালিশ আর সাইডে দিয়ে কাঁথা দিয়ে ঢেকে দেয়। দেখে যেন মনে হচ্ছে ঈশান ঘুমিয়ে আছে। দরজার পাশটায় 2টো সোফা সেট ঈশানের রুমে সাজিয়ে রাখা। ঈশান ডিম লাইটটা অফ করে সেই সোফায় পায়ের উপর পা তুলে বসে পড়ে। কাটায় কাটায় 3:50 বেজে ওঠে অ্যালার্ম। অতি দ্রুত ঈশার ঘুম ভেঙে যায়। অ্যালার্মটা অফ করে ঘাড় ঘুরিয়ে বিছানার একবার পরক করে নেয়। তার দেখা মতেই ঈশান কাঁথাটা মুড়ি দিয়ে শুয়ে আছে। সে গুটি গুটি পা ফেলে দরজার সামনে এগিয়ে আসে। যখনই দরজা খুলবে তখনই পাশ থেকে শুনতে পায় এই অপ্রত্যাশিত কণ্ঠ। কি বউ, পালিয়ে যাচ্ছ? মুহূর্তে রুমের লাইট জ্বলে ওঠে। ঈশানকে দেখতে পেয়ে ঈশা জোরে একটি চিৎকার দেয়। ঈশা স্বপ্নেও ভাবেনি ঈশান টের পেয়ে যাবে আর সে এইভাবে ধরা পড়বে। তখনই ঈশান রুমাল নিয়ে ঈশার মুখ বেঁধে দেয়, মোটা দড়ি দিয়ে হাত বেঁধে দেয়। ঈশান তার পকেটে ঈশার ফোন আর তার ফোন পুড়ে ঈশাকে কোলে তুলে সাবধানে বাড়ি থেকে বেরিয়ে যায়। কেউ টেরও পেল না। ঈশান ঈশাকে গাড়িতে বসিয়ে দরজা লক করে দেয়। নিজে ড্রাইভিং সিটে বসে ঈশার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, পালানোর শাস্তি তোমার প্রাপ্য জান। আজ কি হবে আমি ঠিক নিজেও জানি না। চলো আমার শাস্তির রাজ্য। ঈশান শাহরিয়ারের ভালোবাসার রাজ্য যতটা বিষাক্ত, তার শাস্তির রাজ্য ঠিক তার থেকেও বিষাক্ত। ঈশা ভয়ে ঢোক গিলে ভাবতে থাকে, তবে কোথায় নিয়ে যাচ্ছে তাকে। ভোরের আলো ফুটতে আর হয়তো বেশি দেরি নেই। ফজরের আজান ছড়িয়ে পড়ছে চারদিকে। ঈশানের গাড়িটি তার বাংলোর সামনে দাঁড়ায়। সাথে ঈশাকেও বাংলোতে নিয়ে যায়। বাংলোর চারিপাশে বেশ কয়েকজন সিকিউরিটি গার্ডকে লক্ষ্য করা যাচ্ছে। ঈশান একজন সিকিউরিটির দিকে লক্ষ্য করে বলে,
যেন গাড়ির পেছনে থাকা জিনিসপত্রগুলো তার বেডরুমে দিয়ে যায়। সিকিউরিটিরা তার কথা মতো সব কাজ শেষ করে। এদিকে গাড়ির পেছনে থাকা শেকল, দড়ি, কিছু কয়লা, কয়েকটি লোহার শিক নিয়ে ঈশানের বেডরুমে রেখেছে। ঈশান একজন সিকিউরিটির দিকে তাকিয়ে বলে, যাও আমার বেডরুমের পাশে যে ছোট সুইমিং পুলটা আছে তার পাশে কয়লাগুলো জ্বালিয়ে দাও, আর হ্যাঁ উপরে শিকগুলো দিয়ে দেবে। ভয়ে ঈশার দম বন্ধ হয়ে আসছে। তার বুঝতে আর বাকি নেই ঈশান কি চাইছে। সে আবারও লাফাতে থাকে, সাথে গোংড়াতে থাকে, নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যায়, কিন্তু ঈশানের সাথে সে কিছুতেই পারে না। সিকিউরিটির কাজ শেষ হলে ঈশান সদর দরজাটা বন্ধ করে দেয়। ঈশা ছুটে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। তার উদ্দেশ্য সে একটি রুমে ঢুকে দরজা লাগিয়ে দেবে, কিন্তু বেশি দূর আর যেতে পারে না। তার আগেই পেছন থেকে ঈশান চুলের মুঠি ধরে বেডরুমে নিয়ে যায়। ঈশাকে খাটের সাথে শেকল দিয়ে 2 হাত বেঁধে দেয়, মুখের মধ্যে আরও শক্ত করে টেপ আটকে দেয়। রুমের এসিটা ফুল স্পিডে দিয়ে ঈশার সামনে থাকা একটি সোফায় বসে পড়ে। আমি জানতাম তুই ভালো কথার মেয়ে না, তাই বলে এতটা অবাধ্য অবুঝ নিচে নামবে। ছি, নিজে বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য ছেলের সাথে পালিয়ে যাস। সমাজে মুখ দেখাতে পারতি। লিমনকে বাদ দিলাম, তোর তার উপর স্বার্থ আছে, আমার উপর রাগ আছে, তাই সে তোকে এমন হাতে ভায়ে ধরে চাইছে। কিন্তু তুই কি করে পারলি এমন একটা সিদ্ধান্ত নিতে? তুই কি ভাবিস লিমনকে তুই খুব ভালোবাসিস? একদম বর্তমান যুগে কি যেন বলে, ও হ্যাঁ রিয়েল লাভ। তুই লিমনকে রিয়েল লাভ করিস? হা হা হা। আসলে কি জানিস, আমার উপরে থাকা জেদ মেটাতে নিজের জিততে তুই এই সিদ্ধান্ত নিয়েছিস। লিমনকে তো তুই ভালোই বাসিস না। ঈশা ঈশানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। যে ঈশান তাকে হাজারো অপমান থেকে বাঁচিয়েছে, বুকে টেনে নিয়েছে, আজ সেই ঈশান নিজেই তাকে তুই তুকারি করে অকথ্য ভাষায় অপমান করছে। সত্যি ভালোবাসার মানুষের দেওয়া আঘাত সবচেয়ে বড় আঘাত। এই তোরা দুইজনে বলিস না আমি তোদের দুইজনের মাঝে এসে ঝগড়া করছি। আমি তোদের মাঝে আসিনি। হ্যাঁ, আমি তোদের মাঝে আসিনি, সেটা তোরা দুজনে ভালো করেই জানিস। মনে আছে আমাদের প্রথম দেখা? তোর আর আমার যখন প্রথম স্পর্শ তুই নিজেই আমার হাতে হাত রেখেছিলি, তখন লিমনের দৃষ্টি তুই লক্ষ্য না করলেও আমি করি। তখনই আমি বুঝে যাই লিমন তোর প্রতি উইক। এরপর সারা ভার্সিটি জুড়ে তোর আর লিমনের খবর নিতে থাকি। এমনকি নিশি আর তাহার কাছেও অন্যরা জানতে পারে তুই লিমনকে জাস্ট বন্ধু ভাবিস, এর থেকে বেশি কিছু না। তারপরে ঈশান শাহরিয়ার তোর পেছনে পড়ে। বারবার প্রতি মুহূর্তে সে বলতে থাকে এই পাগলটা তোকে ভালোবাসে, কিন্তু তুই তো পাত্তা দিলি না। তুই নিজেকে সেভ করতে একবার লিমনের সাথে প্রেমের খেলায় মেতে উঠলি। তখনও তোকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম, শুনিসনি, তাই তোকে তুলে নিয়ে গেছিলাম রেজিস্ট্রি করতে। কিন্তু তোর ভাগ্য ভালো, তুই পালিয়ে গেলি, আবার ফিরে এলি আমার জীবনে। আবার দেখা, আবার সেই ছোঁয়া। কিন্তু তখনও তোকে 1 মাস সুযোগ দিলাম, তুই মানলি না। নাচতে নাচতে বিয়ে করতে চলে গেলি, আবার আমার হাতে ধরা পড়লি আর বিয়ে করে নিয়ে এলাম। ফাইনালি এখন কি করলি? ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে। ছি, আমার ভালোবাসা তোর কাছে এতই সস্তা? আরে বোকা, দুনিয়া জুড়ে এমন হাজারো ভালোবাসা দেখেছি 4-5 বছর চুটিয়ে প্রেম করে, কিন্তু বিয়ের সময় বাবা মা অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। হয়তো 1 মাস 2 মাস তার পুরনো প্রেমিকের কথা খুব বেশি মনে পড়ে, কিন্তু সময়ের সাথে সাথে সেই বাবা মা বিয়ে দেওয়া স্বামীটাই আপন হয়ে ওঠে। তখন তারাই আবার বলে আলহামদুলিল্লাহ, আগে যাকে ভালোবাসতাম আল্লাহ আমার জন্য তার থেকেও বেশি ভালোবাসা পাওয়ার মতো মানুষ আমার জীবনে পাঠিয়ে দিয়েছে। আমি আমার বর্তমান জীবন নিয়ে সুখী। এবার বল, লিমনের সাথে কি এমন প্রেম ছিল তোর যে পালিয়ে যেতে চাইলি? লিমন আর ইমনের যখন সত্যটা জানবি, তখন তোর মাথায় আকাশ ভেঙে পড়বে। বুঝলি না, তুই হিরে খুঁজতে গিয়ে কোহিনূর হারিয়ে ফেলছিস। তবে জানিস কি, এই ঈশান শাহরিয়ারের ডিকশনারিতে ক্ষমা শব্দটা নেই। তাই তুই আমার শত ভালোবাসার মানুষ হয়েও তোকে ক্ষমা করতে পারলাম না। সো ওয়েলকাম টু মাই কিংডম অফ পানিশমেন্ট। ঈশানের কথা শুনে ঈশার ছটফট আরও বেড়ে যায়। নিজেকে বাঁচাতে চারিদিকে পা ছুটতে থাকে। পুল সাইড থেকে গরম লোহা এনে ঈশার সামনে বসে, আর তা দেখে ঈশার হেঁচকি উঠে যায়। মেরি জান, ভয় পেও না, জাস্ট একটু সহ্য করো। ঈশান ঈশার হাত টেনে গরম লোহা চেপে ধরে। যন্ত্রণা ঈশার গলা ফাটিয়ে চিৎকার আসছে, কিন্তু মুখ দিয়ে গোঙানো ছাড়া সে কিছুই করতে পারছে না। আমাকে ভোলার জন্য এত তালবাহানা, তাই না? এবার দেখে আমায় ভুলে যাস কি করে? ঈশান আরেকটি গরম লোহা এনে ঈশার হাতে নিজের নাম লেখা শুরু করে। লেখার মাঝপথে ঈশা পা ছোড়াছুড়ি করে, তাই আরেকটি মোটা দড়ি এনে ঈশার পা বেঁধে দেয়। এবার ঈশার নাম লেখাটি শেষ করে সে।
একে একে দুই হাতেই ঈশান তার নাম ঈশার হাতে লিখে দেয়। কি রে, এবার পালাবি না বলেছিলি? নে, দুই হাতেই নাম লিখে দিলাম। তুই যে আমার অধিকার, এই ঈশান শাহরিয়ারের অধিকার তার সিল আমি দিয়ে দিলাম। এবার যার কাছে যাবি সে তোর হাত দেখে বলে দেবে ঈশান। পোড়ার যন্ত্রণায় ঈশার চোখ মুখ লাল হয়ে গেছে। নিঃশ্বাস টেনে আনতে বড্ড কষ্ট হচ্ছে। এতটা অসহ্য যন্ত্রণা তার জীবনে আগে কখনো আসেনি। হুট করে ঈশা ফোনে মেসেজ টোন বেজে ওঠে। এতে ঈশা আরও ভয় পেয়ে যায়। যদি লিমন মেসেজ দেয় তবে ষাঁড়ের মুখের সামনে লাল কাপড় পরার মতো অবস্থা হবে। ঈশান এমনিতেই হিংস্র হয়ে আছে, তার উপর যদি লিমনের মেসেজ দেখে তবে আজ আর ঈশার বেঁচে ফেরা আশা থাকবে না। ঈশান পকেট থেকে ফোন বের করে দেখে আননোন নাম্বার থেকে লিমন মেসেজ দিয়েছে। কিরে ঈশা, চলে আয় না আমার কাছে। ওর সাথে থেকে তুই সুখ পাবি না, ও একটা পাগল সাইকো। তুই আমার কাছে চলে আয়, আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। এখনো সময় আছে ঈশা, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। ধূপ করে ঈশানের মাথাটা আরও 10 গুণ গরম হয়ে যায়। বর্তমানে সে হিতাহিত জ্ঞানে নেই, যা করছে রাগ ক্ষোভ এক করে। কি বলেছে সে? তোর জন্য অপেক্ষা করছে তাই না? তুই পা দিয়ে হেঁটে হেঁটে আমার কলিজায় ছুরি বসিয়ে যাবি, তোর এই পা আমি রাখবো না। ঈশানের কথা শুনে ঈশা আরও ভয় পেয়ে যায়। মনে মনে হাজারো বার আল্লাহকে ডাকতে থাকে। ঈশান গরম লোহা এনে ঈশার 2 পায়ের তালুতে চেপে ধরে। দম ফাটিয়ে চিৎকার দিতে ইচ্ছে করছে তার। হাত পায়ের অবস্থা দেখে মনে হচ্ছে যৌতুকের দায়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। ঈশান এবার ধারালো একটা ব্লেড নিয়ে ঈশার সামনে বসে। তোর তো হাত পা পুড়ছে, কিন্তু আমার যে এই কলিজা ছিঁড়ে যাচ্ছে তা কে দেখবে? আমার যে হৃদয়ের মাছ থেকে রক্ত ঝরছে তা দেখবে কে? তুই তো দেখবি না, তুই তো আবার চলে যাবি আমি জানি, কিন্তু তোকে আমি ছাড়ছি না। হ্যাঁ, আমি তোকে ছাড়বো না। চিৎকার দিয়ে কথাটি বলেই ঈশান কেঁদে দেয়। কেন কাঁদছে সে জানে না। রাগের মাথায় কাঁদছে নাকি ঈশার অবস্থায় কাঁদছে সে নিজেও জানে না। তুই তো আমায় ভালোবাসিস না তাই না? ঈশাকে ফোপাতে দেখে সে আরও হিংস্র হয়ে যায়। এই একদম কাঁদবি না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, তুই জানিস। তবে কাঁদছিস কেন? ও লিমনের জন্য বুঝি? ঈশান রেগে কথাটি বলেই ঈশার হাতে ব্লেড দিয়ে এক পোঁচ দেয়। সাথে সাথে গল গল করে রক্ত হাত থেকে বেরোতে শুরু করে। ঈশান দাঁড়ালো ব্লেড দিয়ে ঈশার হাতে আবারও ঈশার নামটা লিখে দেয়। ঈশার জামা রক্তে টইটুম্বুর হয়ে আছে। আর কোনো অত্যাচারই ঈশার সহ্য করার ক্ষমতা নেই। মুহূর্তেই সে ধপ করে ঈশানের কোলে সেন্সলেস হয়ে যায়। ঈশান হাতের পায়ের বাঁধন খুলে দিয়ে ফার্স্ট এইড বক্স এনে হাত পায়ের ক্ষততে মলম লাগিয়ে দেয়। হাতের রক্ত পড়া বন্ধ করে ব্যান্ডেজ বন্ধ করে দেয়। ঈশার মাথাটা নিজের কোলে রেখে আবারও কাঁদতে শুরু করে। একদিকে মায়া, অন্যদিকে জেদ, কোনোটাই আজ সামলাতে পারছে না ঈশান। হুট করে ঈশার ফোনে লিমন কল করে। ঈশান চুপচাপ ফোনটি রিসিভ করে। লিমন সাথে সাথে বলতে শুরু করে, ঈশা তুই আসবি না? শুধু শুধু ওই ছেলেটার কাছে কেন পড়ে আছিস? আমি তোকে ভালোবাসি ঈশা, একবার বুঝে দেখ আমি তোর। আমরা দুজন আবার ঘর বাঁধবো একসাথে, প্লিজ তুই চলে আয়। ঈশানের কান আর কোনো কথা যেন নিতে পারছে না। সে দেয়ালের সাথে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। ঈশার হাতে করা ব্যান্ডেজ টেনে খুলে দেয়। রাগের মাথায় সে কি করছে সে নিজেও জানে না। লাগবে না তোর ব্যান্ডেজ, মায়া দেখিয়ে তোকে আবার যত্ন করলাম, কিন্তু তুই যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাস এতে আমারই লস। আবার আমায় ছেড়ে চলে যাবি না, তা তো আমি হতে দেব না। তুই আমার থাকবি, ইউ আর মাইন বেবি। একে একে সময় কেটে যাচ্ছে। সকালের আলো ছড়িয়ে গেছে চারদিক। মিষ্টি সূর্যের তাপ ঈশানের জানালার গ্লাস ভেদ করে ঈশার মুখে পড়ছে। আলোতে ঈশার মুখে অন্যরকম আভা ছড়িয়ে আছে। কি মায়া মুখ জুড়ে। ঈশান ঈশার দিকে এক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশার মাথাটা বুকে নিয়ে আবারও কান্না শুরু করে দেয়। এমনটা কেন করলি ইস্যু? তোকে কাল রাতেও আকাশের ওই চাঁদকে সাক্ষী রেখে আমার ভালোবাসার কথা বুঝিয়েছি, কিন্তু তুই বুঝলি না। এমন সময় ঈশানের ফোনটা বেজে ওঠে। ঈশার কপালে ভালোবাসার পরশ এক আবার আলতো করে বিছানায় রেখে পুলের সামনে গিয়ে ফোন রিসিভ করে। হ্যাঁ রাসেল বল। তুই পাগল হয়ে গেছিস ঈশান? আর ইউ ক্রেজি? কেন তুই জানিস না আমি পাগল? হ্যাঁ আমি পাগল। এবার কি হয়েছে বল। তুই ভাবির সাথে কালকে কি করেছিস সত্যি করে বল। আমার বউয়ের সাথে আমি যা ইচ্ছা করি, তুই এর মধ্যে নাক গলাচ্ছিস কেন? দেখ ঈশান, আমি খবর অলরেডি পেয়ে গেছি। তুই ভাবিকে বাংলোতে নিয়ে গেছিস, কিন্তু যাওয়ার সময় এসব কি নিয়ে গেছিস আমার মাথায় ধরছে না ঈশান। তুই কি ভাবিকে মেরেছিস? তুই ভাবির হাত পা পুড়িয়ে দিয়েছিস নাকি মুখ? যা ইচ্ছা করেছি, এবারের মতো পালানোর শাস্তি পেয়ে গেছে আশা করি। ঈশান সোজা কথা বল, তুই ঠিক কি করেছিস? গরম লোহা দিয়ে পুড়িয়ে আমার নাম লিখছি, ব্লেড দিয়ে আমার নাম লিখে দিয়েছি, পায়ের তালুতে পুড়িয়ে দিয়েছি। ও মাই গড ঈশান, তুই পাগল হয়ে গেছিস। তুই পুরোপুরি পাগল হয়ে গেছিস। তুই কি করছিস তোর ধারণা আছে? উফ আল্লাহ, এই ছেলেকে নিয়ে আমি কই যাব?
ভাবি কি করছে? সেন্সলেস হয়ে গেছে। আমার খুব কষ্ট হচ্ছে রে রাসেল, আমি যা করেছি রাগের মাথায় করেছি, কিন্তু এই মুহূর্তে আমি বাস্তবতায় ফিরে এসেছি। প্রয়োজনে 2-4টা চট দিয়ে বোঝাতাম, কিন্তু এই কি করলাম আমি? আমার সামনে জলজান্ত মেয়েটা নিস্তেজ হয়ে গেছে, আমার কলিজা যেন ছাই হয়ে যাচ্ছে। তুই কিছু কর প্লিজ, আমি আর নিতে পারছি না। আমি ডাক্তার নিয়ে আসছি, তুই ওয়েট কর। আর একটা কথা, প্রয়োজনে লিমনকে শাস্তি দেব। তুই ভাবির গায়ে হাত তুললি কেন? রাসেল, আগে ঘরকে শাসন করো, তারপর পরকে। আমার ঘরের যদি ঠিক নেই, আমি অন্য কার কি শাসন করব? বাই দ্য ওয়ে, বাড়ির আবহাওয়া আর বাইরের আবহাওয়া মিলে যাচ্ছে। আমার কিছু ইনফরমেশন লাগবে। লিমনের গায়ে হাত তুললে ইমনের দল হামলা করবে, এতে আমার ইনফরমেশন পেতে নাকানি চুবানি খেতে হবে, তাই সবটা গুছিয়ে নিচ্ছি। কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না। তোকে বুঝতে হবে না, তুই তোর কাজ কর। তোকে আমার আর একটা কথা জানানো হয়নি। কি? ঈশার বাবা ভোরেই বাংলাদেশে ফিরেছে, ঈশার সাথে দেখা করতে চাইছে, হাসিন বলেছে। হা হা হা, শুনেছে মেয়ের জামাই বড় বিজনেসম্যান, তাই এখন মেনে নিতে চাইছে। বাই দ্য ওয়ে, তুই বল, তার মেয়ে জামাইয়ের সাথে স্পেশাল হানিমুনে গেছে, কেউ যেন ডিস্টার্ব না করে। ঈশান রুমে ঢুকে আর তখনই লক্ষ্য করে রাসেলের সাথে কথা শেষ করে ঈশান পেছনে ঘুরে তাকাতে খেয়াল করে ঈশা বিছানার সামনে রাখা টি টেবিলের উপরে থাকা পানির গ্লাসটা নিতে নিজের সাথে নিজের যুদ্ধ করছে। কিছুতেই 2 হাত আঁকড়ে পানির গ্লাসটা ছুঁতে পারছে না। ঈশান তাড়াতাড়ি ঈশার সামনে গিয়ে দাঁড়ায়। ঈশার অবস্থা দেখে ঈশানের চোখ ছলছল করে ওঠে। রাগের মাথায় ঈশান এত বড় বাজে একটা কাজ করবে সে কিছুতেই ভাবেনি। ঈশান পানির গ্লাসটা নিয়ে ঈশার মুখের সামনে ধরে। ঈশা তার মুখ সরিয়ে নেয়। ঈশা আবারও তার মুখ সরিয়ে নেয়। অতিরিক্ত ব্যথায় তার চোখ বারবার বন্ধ হয়ে আসছে। ইস্যু প্লিজ পানিটা মুখে নাও। ঈশা আবারও তার মুখ সরিয়ে নেয়। ঈশান ঈশাকে বলতে যাবে তার আগেই ঈশা চোখ বন্ধ করে নেয়। ঈশান ঈশার গালে হাত রেখে বারবার ডাকতে থাকে, কিন্তু ঈশার তেমন কোনো রেসপন্স নেই। সে একবার চোখ খুলছে, আরেকবার চোখ বন্ধ করে নিচ্ছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। এইসব দেখে ঈশানের মাথা আরও খারাপ হয়ে যায়। ঈশান পকেট থেকে ফোন বের করে রাসেলকে কল করার উদ্দেশ্যে। এমন সময় রাসেল তাদের ডাক্তার বন্ধু সাদিককে নিয়ে রুমে ঢুকে। সাদিক তাদের বন্ধু। কলেজ লাইফ থেকে রাসেল, ঈশান আর সাদিক একসাথে। যদিও রাসেল হচ্ছে ঈশানের সবচেয়ে কাছের এবং কলিজার বন্ধু। সাদিককে দেখে ঈশান চোখের জল আড়াল করে তার সামনে দাঁড়ায়। রাসেল বেডের পাশটা এগিয়ে এসে ঈশার দিকে এক পলক তাকিয়ে শিউরে ওঠে। আরে ইউ আর ম্যাড ঈশান, তুই কি করেছিস? তোর ধারণা আছে? আই এম সরি রে, আমি কি করেছি, কেন করেছি, কিচ্ছু আমার মাথায় ঢুকছে না। আমি এত কিছু জানতে চাই না, আমার ঈশাকে ঠিক করে দে প্লিজ। সাদিক বেডের পাশে এগিয়ে এসে ঈশার মাথাটার কাছে চেয়ার টেনে বসে। তার চোখের চশমাটা খুলে পাশের টেবিলটাতে রাখে। সাদিক ঈশানের দিকে এক পলক তাকিয়ে বলে, কিরে ঈশান, তোর ছোটবেলার রাগ তেজ কিছুই কমেনি। তোর ভালোবাসা কি আমি সত্যি বুঝি না? যাকে ভালোবাসিস তাকে কলিজা কেটে ভালোবাসিস, আর যার উপর রাগ ওঠে তাকে অর্ধমারা করে ছাড়িস। ঈশান মাথাটা নিচ করে ঈশার পায়ের কাছে বসে। রাসেল সিলিংয়ের দিকে তাকিয়ে বলে, ঠিক বলেছিস সাদিক। মনে আছে আমাদের কলেজের এক ছেলে আমাকে শুধু ধমক দিয়েছিল, এই ধমকটাই ঈশান সহ্য করতে পারেনি। ক্লাস শেষে ছেলেটাকে একদম চোখে মুখে কাপড় পেঁচিয়ে চিলিকোঠার ঘরে নিয়ে সেই মেরা মারে। ঈশান এমন এক মানব যার কাছে ভালোবাসার মানুষগুলোর মূল্য সবার আগে। আর সেই ভালোবাসার মানুষগুলো যদি কোনো কারণে কষ্ট পায় তাহলে সে নিজেই দগ্ধ হয়ে যায়। আর সে রেগে গেলে হিতাহিত জ্ঞান থাকে না, তাই তখন আমার পাশ থেকে ঠান্ডা করা লাগে। কিন্তু আজ আমি ছিলাম না, জানতামও না ঈশান এমন একটা কাজ করবে। আফটার অল আমি জানি আমার ঈশান অতি কষ্টে, অতিরিক্ত রাগ ছাড়া তার ভালোবাসার মানুষদের সাথে এমন করে না, কারণ সে কিছু পারুক আর না পারুক ভালোবাসতে জানে। বন্ধু, প্রতিবেশী সবাইকে সে সমানভাবে ভালোবাসতে জানে। আমি আমার প্রতি ঈশানের ভালোবাসা বুঝি, তাই এখনো পড়ে আছি তার দ্বার প্রান্তে। আই সোয়ার, ভাবি যদি একবার ঈশানের ভালোবাসা বুঝতো তবে কিছুতেই এমন কাজ করতো না। উল্টো তার ঈশানকে ছেড়ে যাওয়ার কথা মনে পড়লে দম বন্ধ হয়ে যেত। সাদিক দীর্ঘশ্বাস ছেড়ে ঈশানের দিকে তাকায়। কিরে ঈশান, তুই যে ভাবির উপর নিজের অজান্তি এত অত্যাচার করলি, এখন ভাবি যদি সুস্থ হয়ে তোর কাছে না থাকতে চায়? ঈশান মাথা তুলে চকিতে ঈশানের দিকে তাকায়। সাদিক ঈশানের দিকে তাকিয়ে ঘাবড়ে যায়। ঈশানের চোখ একদম লাল হয়ে আছে, নাকটা ফুলে তাকিয়ে আছে তার দিকে। আমি এত কিছু জানতে চাই না, আমি ঈশাকে সুস্থ চাই। আবার আমার উপর রেগে যাবে সেই মুহূর্ত দেখতে
চাই ঈশা আমার দিকে আর চোখে আমার অজান্তে দেখবে, আর আমি মিটি মিটি হেসে না জানার ভাব করে থাকবো। সেই মুহূর্ত ফিরে পেতে চাই। সবশেষে আমি আমার ঈশাকেই চাই। ঈশান কথাগুলো বলে পুল সাইডে চলে যায়। সাদিক রাসেলের দিকে তাকিয়ে বলে, ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখলেই হিংসা হবে, এটাই স্বাভাবিক। সে যে করেই হোক তার ভালোবাসার মানুষকে নিজের কাছে রাখবে, দরকার হলে সিংহ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমরা হয়তো ভাবির বাইরের যন্ত্রণা দেখছি, কিন্তু ঈশান তার যে ভিতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে তার খবর কে রাখে? বেচারা আর কত সহ্য করবে? সেও তো চায় একটি স্বাভাবিক লাইফ লিড করতে। একটা কথা বলি রাসেল, বল। তোর মনে প্রশ্ন জাগতে পারে ঈশান কেন ঈশাকে ছেড়ে দিচ্ছে না। জোর করে ভালোবাসা পাওয়া কি মানে তার ভালোবাসার মানুষের কাছে তাকে যেতে দিক? আসলে কি জানিস, আমার মনে হয় ঈশা নিলয়কে সত্যি ভালোবাসে না। তুই ভাব, কোনোভাবেই নিলয় ভাবিকে ভালোবাসে না, না ভাবি নিলয়কে। তাই ঈশান ঈশাকে ছাড়তে চাইছে না। তবে আমি একটা কথা বুঝে ফেলেছি, ঈশানের যত রাগ অসুখ হোক না কেন সেটার ওষুধ কিন্তু ভাবি। এই কথাটা আমি 100% শিওর। তা যা বলেছিস। আচ্ছা, ট্রিটমেন্ট শুরু কর। সাদিক তার মতো করে ট্রিটমেন্ট শুরু করে। এদিকে ঈশা নিজের চোখ খোলার মতো শক্তি না পেলেও এতক্ষণ বলা তিনজনের কথোপকথন সবটাই শোনে। নিজের মনে নিজেই আজ প্রশ্ন করছে, সে কি সত্যি লিমনকে ভালোবাসে? সাদিকের কাজ শেষ হলে ঈশানের সাথে পুল সাইডে দেখা করতে যায়। তার পেছনে রাসেল। সাদিককে দেখা মাত্রই ঈশান সাদিকের পা চেপে ধরে। সাদিক আর রাসেল দুজনেই হতভম্ব হয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। তোর কি লাগবে সাদিক? তুই শুধু বল, তুই যা চাইবি আমি তাই এনে হাজির করবো। জাস্ট একবার বল, তুই শুধু আমার ঈশাটাকে সুস্থ করে দে প্লিজ। আমি আর নিতে পারছি না। অনুশোচনার আগুন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। আমি কি করব বল ঈশা? আমার অভ্যাসে পরিণত হয়েছে। আচ্ছা যা, তোরা ভেবে নিচ্ছিস তো ঈশা যদি আমার কাছে থাকে তবে ওকে আমি মেরে ফেলবো? আচ্ছা যা, ঈশাকে আমি ছেড়ে দেবো। আই সোয়ার ঈশাকে আমি ছেড়ে দেবো। সে যদি আমার কাছে থাকতে না চায়, হ্যাঁ আমার কষ্ট হবে হোক, তারপর ঈশা সুস্থ থাকুক। আরে পা ছাড় তো, পাগলামি করিস কেন? ঈশার এমন কিছু হয়নি যে সে মরে যাবে। তোর ঈশা তোর কাছেই ফিরবে, মনে রাখিস। তোর ভালোবাসা কখনো মিথ্যা হবে না। কিরে রাসেল, একটু আগে কি বলেছি মনে আছে? এই পাগলটার ওষুধ শুধু ঈশা। যে ঈশান কারো সাথে মাথা নত করতো না, সে আজ আমার পা ছুঁয়েছে। পাগল প্রেমিক রে তুই, সত্যি ভালোবাসা মানুষকে পাগল বানিয়ে ছাড়ে। যদিও আমি এখনো কাউকে ভালোবাসিনি, তবে যদিও বাসি তোর মতন হয়তো পারবো না। আচ্ছা আমি আসি। প্রতিদিন সকালে একবার করে দেখে যাব ভাবিকে। ওষুধ লিখে দিয়েছি, আনিয়ে নিস। ঈশা রুম থেকে সবটা শুনতে পায়। নিজের ভেতরেই আজ অনুশোচনা হচ্ছে। ঈশানের মতো ভালোবাসার মানুষ পেয়ে সে দূরে ঠেলে দিতে চাইছে। দু চোখ বেয়ে তার নেত্রবাড়ি গাল ছুঁয়ে যায়। রাসেল আর সাদিককে আসতে দেখে আবারও চোখ বন্ধ করে নেয় সে। ঈশান গুটি গুটি পা ফেলে ঈশার পাশে মেঝেতে হাঁটু মুড়ে বসে। ঈশার চোখে জল দেখে হাত দিয়ে মুছে দেয়। খুব কষ্ট হচ্ছে তোমার তাই না? তাই কাঁদছো? আমাকে মাফ করে দাও। আর তোমার গায়ে হাত তুলবো না। কি করেছি কেন করেছি নিজেও জানি না। তুমি আমাকে আসলেই পাগল বানিয়ে ছাড়িয়েছো ঈশা। ঈশান ঈশার হাতের উল্টা পিঠ আগলে এনে একটি চুমু খায়। তোমাকে আমি স্বাধীন করে দেবো ঈশা। তুমি তোমার মতো করে নিজের জীবন সাজিয়ে নিও। তবে ঈশা জানো, আমি তোমায় সত্যি ভালোবাসি। তুমি চলে গেলে আমার কি হবে, আমি কি করব নিজেও জানি না, কিন্তু কাল যা করেছি তার মূল্য দিতে তোমাকে আমার ছেড়ে যেতেই হবে। ঈশান আবারও ডুকরে কেঁদে ওঠে। রাসেল আসার পায়ের শব্দ পেয়ে চোখের পানি মুছতে আগের মতো গম্ভীর হয়ে যায়। রাসেল তুই ঈশার কাছে থাক, আমার কাজ আছে, আমি একটু বের হব। সিকিউরিটিকে বলা আছে টাইমে খাবার ওষুধ টাইমে দিয়ে যাবে। আমি? হ্যাঁ তুই ঈশার ভাইয়ের মতো বোন হিসেবে সেবা কর। আমি আমার কাজ ছেড়ে শীঘ্রই ফিরে আসবো। আর বাড়িতে ফোন করে আমি জানিয়ে দিয়েছি আমরা কক্সবাজার আছি। ইস্যুকে টাইম টু টাইম ওষুধ দিস। তাকে সুস্থ হতে হবে তাড়াতাড়ি, তাকে ফিরে যেতে হবে আগের জীবনে। শেষ কথাটা বেশ শক্তভাবেই বলেই বেরিয়ে যায় ঈশান। এতক্ষণ ঈশানের সব কথাই শুনছিল ঈশা। তার বুকের ভেতর হৃদযন্ত্রটার শব্দ আজ বেড়ে গেছে। ঈশান তাকে ছেড়ে যাবে এ কথা মনে পড়তেই ঈশানের বুকে মাথা রেখে আবারও কাঁদতে ইচ্ছে হচ্ছে। ঈশা চোখ মেলে রাসেলের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। রাসেল ঈশার পাশটায় বসে বলে, হাত ব্যথা করছে তোমার, কাঁপছো কেন? ঈশা দুই পাশে মাথা নাড়িয়ে বুঝাচ্ছে তার ব্যথা করছে না। আবারও ঠোঁট কামড়ে ডুকরে কেঁদে ওঠে ঈশা। রাসেল টিস্যু পেপার নিয়ে ঈশার দু চোখ মুছে দেয়। এই বোকামে, কাঁদছো কেন? কষ্ট হচ্ছে কেন বলো? বলো আমায়, হাসিনের মতো আমায় বড় ভাই ভাবতে পারো। আমার কেন কান্না পাচ্ছে আমি জানি না। ঈশান কি কিছু বলেছে তোমায়? ঈশা কাঁদতে থাকে। যদি বলি বলেনি,
কিন্তু ঘুমন্ত ভাবা ঈশাকে অনেক কথাই বলেছে। রাসেল মুচকি হেসে গলা ঝাঁকড়ে বলে, একটা কথা বলি ঈশা, তুমি এখনো ছোট, তোমার যে কোনো সিদ্ধান্ত নিতে এখনো তুমি ছুটে যাও। হাসিন, তোমার ফুফু সবশেষে তোমার বাবার কাছে, তাই তো? ঈশা উপরে নিচে মাথা ঝাঁকায়, মানে কথাটি সত্য। আচ্ছা ঈশা, তুমি কি লিমনকে সত্যি ভালোবাসো? জানি না আমি। একটা কথা বলি, এখন তুমি শুধু তোমাকে নিয়েই ভাববে, মানে আমি কথাগুলো তোমাকে ঘিরেই বলেছি, বুঝেছো? তুমি যখন কাউকে ভালোবাসবে, সেই ভালোবাসার মানুষকে কারোর সাথে সহ্য হবে না। তুমি শুধু চাইবে তাকে ঘিরে যেন তোমার পুরো পৃথিবী হয়। কাউকে যখন ভালোবাসবে, সেই ভালোবাসার মানুষটা যদি একটা পোষা বিড়ালের প্রতিও ভালোবাসা দেখায়, তখন তুমি হিংসে আগুনে জ্বলে যাবে। তুমি শুধু চাইবে তুমি আর সে, অন্য কোনো হস্তক্ষেপ তোমার সহ্য হবে না। কি তাই তো? তাহলে ঈশান যখন তোমায় ভালোবাসে, তখন ঈশান কিভাবে চাইবে তোমাদের মাঝে লিমন আসবে? সে তো তাও তুমি বলতেই পাগল। আচ্ছা এবার সব বাদ, কাঁদছো কেন বলো? আমি জানি না। ঈশান যখন আমাকে ছেড়ে যাবে বলে চোখের পানি ছেড়ে দেয়, তখন থেকেই আমার চিৎকার দিয়ে কান্না আসছে। আমার সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা ঈশা, ঈশান তোমায় কোন দিক দিয়ে বারণ করেছে বলো? সে কি বলেছে তোমার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করতে, নাকি বলেছে পড়ালেখা বন্ধ করতে, নাকি তোমাকে শারীরিক নির্যাতন করেছিল? বলো, উত্তর দাও। ঈশার মনের মাঝেও ঠিক একই প্রশ্ন, সে কেন শুধু শুধু পাগলামিগুলো করতে গেল। একটা কথা বলি ঈশা, যা ইচ্ছা তাই করছে এতদিন, এবার না হয় নিজেকে গুছিয়ে নাও। তোমাকে আমি 1 মাস সময় দিলাম। এই 1 মাস তুমি ঈশানের সাথে থাকবে, তুমি তার ভালোবাসা অনুভব করতে চাইবে। যদি তোমার 1 মাস পর মনে হয় তোমার ঈশানের সাথে যায় না, ঈশান সবচেয়ে খারাপ, আমি দাঁড়িয়ে থেকে দুজনের ডিভোর্স দিব। কথা দিচ্ছি আমি, আমার কথা নড়চড় হবে না। তুমি শুধু পাগলটার ভালোবাসা বুঝতে শেখো, তাইলেই হবে। সকাল পেরিয়ে সন্ধ্যা হতে চলল, এখনো পর্যন্ত ঈশানের কোনো খবর নেই। রাসেল কয়েকবার ফোন দিয়েছে, কিন্তু ফোনের ওপাশ থেকে কেউ রিসিভ করেনি। ঈশা এখন কিছুটা সুস্থ, উঠে বসতে পারে। চাতক পাখির মতো মন শুধু ঈশানকে খুঁজে যাচ্ছে। হুট করেই রাসেলের ফোনে একটি কল আসে। হ্যাঁ বল। রাসেল ভাই, ঈশান ভাই দুপুরে গোডাউনে এসেছিল। গোডাউনের কোনার রুমটা ঢোকার আগে সবাইকে নির্দেশ করে কেউ যেন তাকে বিরক্ত না করে, যে করবে তাকে জানে মেরে দিবে। সাথে একটি মদের বোতল ছিল। এখন সন্ধ্যা পেরিয়ে রাত, কিন্তু ভাইয়ের কোনো খবরই নেই। আমার ভীষণ ভয় লাগছে। ভাইয়ের কি হয়েছে বলতো? সকালে দেখলাম 2 জন গার্ডকে অর্ধমারা করে ছেড়েছে। তার চোখ মুখ লাল দেখে মনে হচ্ছে প্রচুর কেঁদেছে। আগে তো ভাইকে এমন দেখিনি। আমার বিষয়টা ভালো লাগছে না। ও গড, তুই আমাকে এখন বলছিস, আগে বলিসনি কেন? সরি ভাই, আমাদের আপনাকে জানাতে বারণ করেছিল। আপনি জলদি আসুন। আমি এখন আসতে পারবো না, তার আমানত আমার কাছে। তোরা সবাই মিলে ওর বাংলো বাড়িতে নিয়ে আয়। ওকে। রাসেল কল কাটতেই ঈশা আগ্রহ নিয়ে প্রশ্ন করে, কি হয়েছে? যা হওয়ার কথা ছিল তাই, পাগলটা পাগলামি শুরু করে দিয়েছে। বেশ কিছুক্ষণ পর ঈশানকে নিয়ে ঘরে ঢুকে 2 জন গার্ড। ঈশানের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায় রাসেল আর ঈশা। কিরে ঈশান, তুই এই সব করে কি মজা পাস বলতো? নিজের হাত কেটে এই কি অবস্থা করেছিস তুই? আরে হাত দেখা, হাত সরিয়ে নিচ্ছিস কেন? ঈশান ড্রিঙ্কস করে এদিক সেদিক টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছে। রাসেল তাকে টেনে সোজা করে দাঁড় করায়, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। রাসেল ঈশানের মুখ থেকে সিগারেটটা নিয়ে তাকে সোফায় বসিয়ে দেয়। শার্টের হাতাটা উপর দিকে তুললে খেয়াল করে ঈশানের হাতে রক্ত ঝরছে। কিছু জায়গায় রক্ত শুকিয়ে গেছে। সিগারেটের আগুন দিয়ে হাতে কিছু যেন লেখা। সব কিছু দেখে পুরোপুরি মেজাজ বিগড়ে যায় রাসেলের। সে ঈশানের শার্টের কলার টেনে বলে, তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, কি পাগল প্রেমিক নাকি মহান প্রেমিক? কিরে, উত্তর দিচ্ছিস না কেন? ঈশান পিট চোখ খুলে রাসেলের দিকে তাকায়, আবার হেসে দেয়। কাল তুই ভাবির সাথে এত জঘন্য আচরণ করলি, তাও আমি তোর সাপোর্টে কথা বলছি, কারণ আমি জানতাম তুই তখন সজ্ঞানী ছিলি না। কিন্তু এবার কি করলি তুই? এবার তো ঠিক ছিলি, তাইলে নিজের হাতে এইসব কেন? আমার কথার উত্তর কোথায়? কথা বলছিস না কেন? তুই কেটেছিস কি দিয়ে বল? এই, তুই ড্রিঙ্কসের বোতল ভেঙে হাত কেটেছিস? রাসেলের কথা শুনে ঈশান মিটিমিটি হাসতে থাকে, আবার হু হু করে কেঁদে ওঠে। আমি কি করব বল আমায়? আমি নিজেকে নিজে কিছুতেই ক্ষমা করতে পারছি না। পৃথিবীর সবচাইতে বড় কষ্ট কি জানিস? নিজের কাছে নিজে অপরাধী থাকা। তখন তোর কাছে নিজের অস্তিত্বটাকে অপরাধী লাগবে, ঘৃণা লাগবে। নিজের মুখ আয়নায় দেখতে পর্যন্ত লজ্জা লাগবে। তারপর নিজের সাথে নিজে যখন পেরে উঠবি না, তখনই আত্মহত্যার পথ বেছে নিবি। আমি মরতেও গেছিলাম,
হা হা হা। রিভলভারটা যখন মাথায় ঠেকালাম তখন চোখ বন্ধ করতেই মায়ের মুখটা ভেসে উঠলো, হাত নামিয়ে নিলাম। কিছুক্ষণ পর আবার মাথায় ঠেকালাম, তখন কি ভেসে উঠলো জানিস? সাদা শাড়ি পরা আমার ঈশার মুখটা। ঈশানের কথাটা শুনে চোখ খিচে বন্ধ করে নেয় রাসেল। আর এদিকে বিছানায় বসে ঈশানের দিকে তাকিয়ে অনবরত চোখের জল ফেলছে ঈশা। ঈশার সাদা শাড়ি পরা মুখটা ছিল মলিন। আমি তখনই রিভলভারটা ছুঁড়ে ফেলে দেই। একজন স্বামীর জন্য হয়তো সবচেয়ে কষ্টের ভাবনা তার স্ত্রীর পরনে সাদা শাড়ি। সমাজ তখন তাকে অপয়া বলবে, হাজারটা গালি অপবাদ তাকে সহ্য করতে হবে। আমি সবটা ভেবে সেই পথ থেকে বেরিয়ে এসেছি। ঈশান এখন সজ্ঞানে নেই। অতিমাত্রার ড্রিঙ্কস করে সে বেসামাল হয়ে গেছে। মুখের কথাগুলো বারবার অস্পষ্ট হয়ে আসছে, তবুও সম্পূর্ণ কথাটি শেষ করে রাসেলের হাত চেপে ধরে। বিশ্বাস কর, তোরা আমার ঈশাকে আমি ইচ্ছা করে আঘাত দেইনি। কেন যে কি থেকে কি হয়ে গেল আমি বুঝতে পারছি না। ঈশা তো আমায় ক্ষমা করবে না, তাই না? রাসেল মাথা ঘুরিয়ে ঈশার দিকে তাকিয়ে ঈশা যে বিছানার উপর গুটিয়ে বসে আছে তা লক্ষ্য করেনি ঈশান। তবে জানিস কি, আমিও নিজেকে শাস্তি দিয়েছি। দেখ, আমিও আমার হাত আগুনে পুড়িয়েছি, বোতল ভেঙে ঈশার নাম লিখেছি। রাসেল রেগে ঈশানকে ধাক্কা দিয়ে সোফায় বসিয়ে দেয় আর ফার্স্ট এইড বক্স এনে ব্যান্ডেজ করতে থাকে। পাগল হয়ে গেছিস তুই? পাগল কি করছিস? তোর একেবারে শিক্ষা হয় না, তোর আরো গন্ডগোল লাগবে। মনে রাখিস, আর যদি তোকে আমি এই রকমের করতে দেখছি তবে আমি নিজেই তোকে ছেড়ে চলে যাব। ঈশান চোখ বন্ধ করে নেয়। রাসেল ঈশার দিকে তাকিয়ে বলে, ভাবি আপনি আজকে রাতটা একা থাকুন, কোনো প্রয়োজন হলে আমাকে ডাকলেই আমি চলে আসব। ঈশানকে নিয়ে পাশের রুমে যাচ্ছি, আপনার রেস্ট প্রয়োজন, রেস্ট নিন। আরেকটা কথা, এই ভিডিওটি দেখুন, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। ঈশা ভিডিওটা প্লে করে যেন আকাশ থেকে পড়ে। লিমন নাইট ক্লাবে ড্রিঙ্কস করে মেয়েদের সাথে বাজেভাবে নাচ করছে। একের পর এক আসতে থাকে বাজে সিন। এইসব দেখে ঈশা মোবাইল বন্ধ করে ছুঁড়ে ফেলে দেয়। তার মাথা ধরে আসছে। সে না জেনে একটা অন্ধকার জগতে পাড়ি জমাতে প্রস্তুতি নিচ্ছিল। এভাবে কেটে যায় আরও এক সপ্তাহ। বদলে গেছে ঈশান আর ঈশার সম্পর্ক। ঈশান এখন আর ঈশা ঈশা বলে পাগলামি করে না। ঈশার দিকে চোখ তুলেও তাকায় না। প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না, কিন্তু ঈশা চাতক পাখির মতো ঈশানের দিকে তাকিয়ে থাকে। এই এক সপ্তাহ সম্পূর্ণ ঈশান ঈশার যত্নে বিভোর ছিল। এখন ঈশা একদম সুস্থ। 2 হাতে লেখা ঈশান নামটি ঈশার হাতে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। ঈশান মাঝে মাঝে আড়ালে গিয়ে কাঁদে। নিজের ভুলের জন্য সে সত্যি অনুতপ্ত। কেন এমনটা করলো? এতটা আঘাত দেওয়া ঈশাকে কিছুতেই উচিত হয়নি। ঈশান ঈশার পাশে দাঁড়িয়ে আছে ওষুধ হাতে। ঈশা, ওষুধটা নাও। সে চুপচাপ ওষুধটা মুখে পুরে নেয়। তুমি এখন কোথায় যাবে ঈশা? মানে? আমি ভেবে দেখেছি ঈশা, তুমি তো আমায় ভালোবাসো না, শুধু আমার কাছ থেকে কষ্ট ছাড়া আর কিছুই পাচ্ছ না। কথাটি আমার আগেই ভাবা উচিত ছিল, কিন্তু আমি তোমার সাথে এত বড় একটা জঘন্য আচরণ করে ফেলেছি, তার হয়তো ক্ষমা নেই। কিন্তু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমার সাথে কিচ্ছু করিনি। যেখানে তোমাকে 2-4টা কটু কথা বলা হলে তুমি কষ্ট পাবে ভেবে এই ঈশান শাহরিয়ারের মাথা গরম হয়ে যায়। আর সেখানে কিনা আমি তোমার উপরে এত অত্যাচার করলাম, তাই সবটা বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে তোমার বাবার বাড়ি না হলে ফুপুর বাড়িতে রেখে আসবো। তুমি না হয় তোমার মতো করে কাউকে বেছে নিও, তবে কি ওই লিমনকে বিয়ে করো না প্লিজ। আর হ্যাঁ, আমি সময় মতো ডিভোর্সের কাগজ কথাটি শেষ করতে পারল না ঈশান। তার আগেই ঈশা নিজের সমস্ত শক্তি দিয়ে ঈশানের গালে চড় লাগায়। ঈশান মাথা তুলে ঈশার দিকে এক পলক তাকায়। তার মাথায় ঝিম ধরে গেছে। একটু আগের ঘটনাটা কি সত্যি ছিল নাকি ভ্রম? ঈশার চোখ ছলছল করছে, তবে রাগে পুরো মুখ লাল হয়ে গেছে। ঈশা ধাক্কা দিয়ে ঈশানকে বিছানায় ফেলে দেয়। হঠাৎ টাল সামলাতে না পেরে ঈশান ধপ করে বিছানায় পড়ে যায় আর তার উপর ঈশা চড়ে বসে। ঈশান আক্কেল গুরুম হয়ে ঈশার দিকে তাকিয়ে আছে। ঈশা ঈশানের গালে আরেকটি চড় লাগায়। তার কলার টেনে ধরে বলে, ওই কি মনে করেছিস? হ্যাঁ, আমাকে তোর হাতের পুতুল? তুই যেভাবে বলবি আমি ঠিক সেভাবেই চলবো? কখনো না, নেভার। এই ঈশার না এখন কি ইচ্ছে করছে জানিস? তোকে খুন করতে। কি করা যায় বলতো? উফ, রাগ থামছে না আমার। ঈশা ঈশানের হাত টেনে ধরে কামড় বসায়। সে নিজের রাগ নিয়ন্ত্রণ করছে। এদিকে ঈশান বেককলের মতো ঈশার দিকে তাকিয়ে আছে। এমন পরিস্থিতির শিকার যে তাকে হতে হবে সে কিছুতেই কল্পনা করেনি। ঈশা ঈশানের দিকে আদেশ সুরে বলে, আমাকে তুই ছেড়ে যাবি তাই না? তোর শাস্তি হলো আমাকে তোর কাছে রাখবি। আমি চলে যেতে চাইলেও তুই ধরে রাখবি। প্রয়োজনে আবার মারবি, কাটবি, যা ইচ্ছা করবি।
তবু তুই আমাকে তোর কাছে রাখবি। ঈশা কি বলছো তুমি এসব? আমি তোমাকে মুক্ত। ঈশা আরেকটি চড় লাগায় ঈশানের গালে। মুক্ত কিসের? হ্যাঁ, কিসের মুক্ত? আমি মুক্ত হতে চাই না। আমি তোর খাঁচায় থেকে তোর আকাশ দেখতে চাই। আমি তোর কাছে থেকে তোর মাঝে বিলীন হতে চাই। বল, আমাকে আর কখনো ছাড়বি? না 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 না, মরে গেলেও না। আমার ঈশাকে আমি আমার বুক পকেটে লুকিয়ে রাখবো, আড়াল করে রাখবো এই দুনিয়ার মাঝে। ঈশা ঈশানের উপর থেকে নেমে যায়। তারপর ঈশানের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে ওঠে। নাকের পানি, চোখের পানি সব ঈশানের শার্টে মুছতে শুরু করে। ঈশার ফ্যাচ ফ্যাচ কান্না দেখে বেশ হাসি পাচ্ছে ঈশানের। বোকা মেয়ে, এইভাবে কেউ কাঁদে? কান্না থামাও বলছি। আরো কিছুক্ষণ কান্না করি তোমার বুকে? তোমার কি বিরক্ত লাগছে? তুমি আমার বুকে মাথা রেখেছো, তাতে সমস্যা নেই, কিন্তু তোমার কান্না আমায় পীড়া দিচ্ছে। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। দেখি হাত দেখাও, কি লিখেছো? ঈশা হাত টেনে দেখে ঈশানের হাতে ঈশা লাভ ঈশান লেখা। লাভ কি হলো বলো তো? নিজে কষ্ট পেলে আমাকেও কষ্ট দিলে। এই কষ্টের মাঝে ভালোবাসা লুকিয়ে আছে ইস্যু। ঈশাকে বুকের সাথে চেপে ধরে। আচ্ছা, বাড়ির সবাই জানে আমরা কোথায়? মা, জেঠিমা জানে আমরা কক্সবাজার, কিন্তু বাবা জানে বাংলোতে আছি। বাবা প্রশ্ন করেনি বাংলোতে কেন আমরা? আমি আগেই বলেছি জেঠিমার কারণে আমার ওই বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছে। রাগ কন্ট্রোল করতে পারছি না তার ব্যবহারে, তাই কয়েকদিন নিজেকে আলাদা সময় দিচ্ছি। ও বুঝেছি, চলো না ঘুরতে যাব। কোথায় যাবে? তুমি যেখানে নিয়ে যাবে। ইস্যু, তুমি কি সব ভুলে গেছো? কেন, কি মনে থাকবে? তোমার এক্সামের আর বেশি দিন নেই, কিন্তু যদি দেখি ফেল করেছো একদম সিলিং সাথে ঝুলিয়ে রাখবো বলে দিলাম। আনরোম্যান্টিক লোক, রোমান্টিক সময় এসেছে পড়াশোনার খবর নিয়ে। দূর চাই, ভাল লাগে না। আগে পড়া, তারপর বাকি সব। ওকে? ঈশা রেগে ঈশানের দিকে বালিশ ছুঁড়ে মারে। ঈশান বালিশ ক্যাচ করে ধরে নেয়। ঈশা এবার ঈশানের কলার টেনে ধরে বলে, এই ঈশান শাহরিয়ার আমাকে যে আঘাত দিয়েছো, সব আঘাত আদর করে পুষিয়ে দেবে। মিসেস ঈশান শাহরিয়ার কথা দিচ্ছি, সব পুষিয়ে দেবো। শুধু কি আমি আদর যত্ন করলে হবে? আমাকেও তো করতে হবে। কি আদর যত্ন করতে হবে বলুন মশাই? ঈশান ঈশাকে টেনে তার বুকের মাঝে গুটিয়ে চোখ বন্ধ করে নেয়। আপাতত আমি দীর্ঘ 8 মাস পর একটু শান্তির ঘুম দেব। আপনি চুপচাপ আমার বুকের মাঝে ঘুমিয়ে থাকুন। 8 মাস? 8 মাস কেন? বিয়ে হয়েছে 1 মাসও হলো না, আপনি 8 মাস কোথায় পেলেন? বোকা মেয়ে, তোমার পেছনে ঘুরেছি 7 মাস আর 1 মাস বিয়ে, সব মিলে 8 মাস। ও বুঝেছি। হ্যাঁ, আপনি সব বুঝেছেন। আর খবরদার আমার ঘুমের মাঝে সরলতার সুযোগ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকবেন না, কিন্তু তাহলে আরো একটা প্রেমে পড়ে যাবেন। অবশ্য তাতে আমারই লাভ। তাকাবো না, যা ভাগ। রেগে গিয়ে দূরে সরে যায়। ঈশান মুচকি হেসে ঈশাকে বুকের সাথে আরও কাছে টেনে নেয়, তারপর 2 হাতের মাঝে বন্দি করে রাখে। ঈশাও চুপচাপ ঈশানের বুকে ঘুমিয়ে পড়ে। বাংলোতে আরও 2 দিন কাটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ঈশান আর ঈশা। দুজনের মাঝে এখন বন্ধুত্ব সম্পর্ক। ঈশা আর ঈশানের মাঝে সব ঠিক হয়ে গেছে। এইসব শুনে রাসেল, সাদিক, নিশি, তাহা বেশ খুশি। ঈশান আর ঈশা বাড়িতে ঢুকেই যা দেখে তাতে পুরোপুরি মেজাজ বিগড়ে যায় ঈশানের। ঈশার হাত ধরে ঘরে ঢুকতেই কিছু কথা ভেসে আসে ঈশানের কানে। নিজের রাগ কন্ট্রোল করে ঘরের ভেতর ঢোকে। ঈশান চুপচাপ ঈশার হাত ধরে এক কোণায় গিয়ে দাঁড়ায়। ঈশানের মা তাদের দেখে এগিয়ে আসতে নিলে ঈশান হাত দিয়ে ইশারা করে না আসতে আর চুপ থাকতে বলে। এদিকে ঈশানের জেঠিমা লিপি এক মনে বকেই যাচ্ছে ঈশাকে উদ্দেশ্য করে ঈশানের মাকে। কথার মাঝে কিছু অকথ্য ভাষা তিনি ব্যবহার করছেন, যার কারণে ঈশানের মেজাজ পুরোপুরি বিগড়ে যায়। কি রে, আমি বলেছিলাম মাহমুদা এই মেয়ে ভালো না। এসব রাস্তার মেয়ে নিল তো নিল, তোর ছেলেকে হাত করে নিল। ফিরে পাবি না তোর ছেলে, আর ফিরে পাবি না তোর সরল সোজা ছেলেটাকে। এই মেয়ে ভালো না, তার চালচরণ দেখেই আমি বুঝে ফেলেছি। কিন্তু তোর ছেলে তো বুঝলই না, সে তো ওই মেয়ের রূপে পাগল। তাই বলি কি, ওই মেয়েকে যে করেই হোক ঈশানের চোখে শত্রু তৈরি কর। দরকার পড়লে আমি তোকে সাহায্য করব। কেন যে এসব মেনে নিচ্ছিস তুই? আমি হলে আগেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। হ্যাঁ মা, ঠিক। তুমি কেন এখনো জেঠিমাকে সহ্য করছো? আমি হলে আগেই সসম্মানে চলে যেতে বলতাম, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। ঈশানের কথা পেছনে ঘাড় ঘুরিয়ে তাকায় লিপি। ঈশানকে দেখেই সে যেন 440 ভোল্টের শক খায়। 2-3টা ঢোক গিলে মাহমুদার দিকে তাকায়। কি হলো? আপনার কথা থেমে গেছে কেন? বলুন বলুন, আমি শুনতে চাই। আপনি ঠিক আর কি বলবেন? মাহমুদা ঈশানের পাশে এসে দাঁড়িয়ে বলে, ঈশান তুই এসব কানে নিচ্ছিস কেন? যা, বাইরে থেকে এসেছিস, ফ্রেশ হয়ে নে, একসাথে খাবো। মা, একদম জেঠিমাকে বাঁচাতে কথা ঘোরাবে না।
উনি এইসব বলে গেল আর তুমি শুনে নিলে কিভাবে? মাহমুদা ঈশানকে চুপ থাকতে ইশারা করে, কিন্তু ঈশান আরো রেগে লিপির সামনে দাঁড়ায়। এই আপনার সমস্যা কি? এই বাড়িতে এখনো পড়ে আছেন কেন? বুঝলাম আপনি বউ দেখতে এসেছেন, বউ দেখতে অন্যরাও এসেছে, তারা 3-4 ঘন্টা পর আবার চলে গেছে, আর আপনি 2 সপ্তাহ এখানে পড়ে আছেন। কি বউ দেখা হয়নি আপনার? ঈশা, এদিকে আসো। ঈশা গুটি গুটি পা ফেলে ঈশানের সামনে দাঁড়ায়। ঈশান এখন কি করতে চাইছে তার ঠিক মাথায় ঢুকছে না। ঈশাকে আস্তে হাঁটতে দেখে ঈশান ধমকে বলে, জোরে হাঁটা যায় না, পায়ের চার্জ কি শেষ নাকি? ঈশা এবার দ্রুত ঈশানের পেছনে দাঁড়ায়। ঈশান আবার তাকে টেনে লিপির সামনে দাঁড় করায়। দেখুন আমার বউয়ের চোখ টানা টানা, তার উপরে পাপড়িগুলো বেশ বড়, চোখে কাজল দিলে তো আর কথাই নেই, আমি খুন হয়ে যাই সেই চোখের দিকে তাকিয়ে। নাক দেখুন, একটু বোচা না, নাকটা দেখলে ইচ্ছে করে টেনে দিতে, যদিও টেনে দিই টমেটোর মতো নাকটা লাল হয়ে যায়। আর নাকের নোজপিনটা দেখেছেন? আমি নিজে পছন্দ করে কিনে দিয়েছি। নোজপিনটা তার নাকে একদম মায়াবীভাবেই আছে। ঠোঁটটা দেখুন, ঠোঁটের সম্পর্ক কিছুই বলার নেই, বর্ণনা করেও শেষ হবে না। তার ঠোঁটের পাশের তিলের দিকে তাকালে আমি দিনে 1000 বার খুন হই। ঈশানের এইসব বর্ণনায় ঈশা ভ্যাবাচাকা খেয়ে যায়। সে এইসব কি বলছে, কি করছে কিছুই তার মাথায় বোধগম্য হচ্ছে না, তবে মনে মনে বেশ লজ্জা পাচ্ছে। আমার বউয়ের থুতনিটা দেখুন, থুতনির মাঝে ওই গর্তটা একদম ভাল লাগে আমার। যদি এর মাঝে একটা তিল থাকতো পুরো জমে যেত। চুল দেখুন, কোমর সমান সিল্কি চুল, এইসব কিন্তু পার্লারে গিয়ে করেনি, ওর চুল ন্যাচারাল। তার হাইট দেখুন, একদম বুক বরাবর, আমার কাছে এটাই পারফেক্ট হাইট। সে সহজে আমার হার্টবিট শুনতে পায়। আপনার আর কি দেখা আছে বলুন, উত্তর দিন, একদম বর্ণনা করে দিয়েছি। লিপি চুপচাপ ঈশানের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে 1000টা গালি দেয়। আপনি এমন করছেন কেন ঈশাকে নিয়ে? আপনার সমস্যাটা কোথায়? উত্তর দিন। তোদের এই পীড়িত আর কতদিন থাকে আমিও দেখে নিব। এদিকে ঈশানের রাগ অতিমাত্রায় বেড়ে গেছে। ঈশানের রাগ থামানোর কথা, কিন্তু ঈশানের রাগ সম্পর্কে আগেই তার যথেষ্ট ভালো ধারণা হয়ে গেছে, তাই ভয়ে চুপচাপ মাহমুদার পেছনে গিয়ে দাঁড়ায়। এদিকে ঈশান ভাঙার মতো কিছু না পেয়ে দৌড়ে গিয়ে ডাইনিং টেবিলের সামনে গিয়ে কাচের জগটি ছুঁড়ে মেঝেতে ফেলে। মাহমুদা ঈশাকে তার পেছনে লুকিয়ে থাকতে দেখে বলে, বোকা মেয়ে, হাজবেন্ডের রাগ উঠলে স্ত্রী ঠান্ডা করে, আর তুই পালাচ্ছিস কেন? না মা, আমি পারবো না। আপনার ছেলে রেগে গেলে আর জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে, কখন আবার আমাকেই তুলে আছাড় মারে। আরে পাগলটা এবার সব ভেঙে ফেলবে, তাড়াতাড়ি যা, তুই পারবি রাগ ভাঙাতে। যাব? আরে যা। ঈশানের সামনে দাঁড়িয়ে বলে, চলুন ঘরে যাব, এখানে ভাল লাগছে না। ঈশা, আমার সামনে থেকে সরে যাও, আমার মাথা কিন্তু খুব গরম, কখন তোমায় আবার নিজের অজান্তে আঘাত করে দেব নিজেও জানি না। ঈশানের ডান হাতটা টেনে উপরে নিতে থাকে আর বলে, চলুন তো, দুপুর হয়ে গেছে, ফ্রেশ হয়ে আমরা কিছু খাবো, তারপর আমাকে ঘুরতে নিতে হবে। এই তোমার এখন আবার ঘুরতে যেতে হবে? এই কয়েকদিন কি কম ঘুরেছো? ঈশানকে রুমে এনে দরজা বন্ধ করে দেয়। না, আমাকে আজকেও ঘুরতে নিতে হবে, মানি না। আমি নেব না, আমার অনেক কাজ আছে। ঈশা এবার ঠোঁট ফুলিয়ে কান্নার ভাব করে। আমাকে কোথাও কেন নিতে চান না? ও অন্য গার্লফ্রেন্ডরা দেখে নেবে তাই বুঝি? ঈশা, তুমি আমার রাগ কমানোর পরিবর্তে বাড়িয়ে দিচ্ছ। আচ্ছা থাক, এবার রাগ একদম কমে যাবে। ঈশা টুপ করে ঈশানের হাতে একটা চুমু খায়। একটাতে রাগ কমে না, আরো লাগবে? ঈশা এবার বাম হাতের উল্টা পিঠে আরেকটি চুমু দেয়। এই একটাই হবে না, আরো লাগবে? ঈশা এবার রেগে ঈশানের চুল টেনে বলে, আরো দিলে বলবি এই কয়টাই হবে না, 1000টা লাগবে, যা তুই ভাগ। এই তুমি আমায় তুই তুকারি করছো কেন? তুই বলার অধিকার আমার আছে। ও আচ্ছা, তাই নাকি? কে দিয়েছে এই অধিকার আপনাকে? আমার সবটা যখন তোমাকে নিয়ে, তখন এই তুই, তুমি, আপনি সবটাই আমার কাছে এক, কারণ মানুষটাই আমার সম্বোধনে কি এসে যায়। ঈশার কথা ঈশাকে বুকে টেনে নেয়, মাথায় আলতো করে চুমু খেয়ে বলে, আমার পাগলি বউটা। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এত সময় ধরে গল্পটি দেখার জন্য ধন্যবাদ। কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে আমাদের পাশে থাকবেন।